আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় তাকদির ইসলামিক টিভির শ্রোতা ও বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তাকদির ইসলামিক টিভির পরিবেশনায় আজকের গল্প অবরুদ্ধ নিশীথ, আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলী। গল্পটি লিখেছেন তেজস্মিতা মুর্তজা, ভিডিও এডিটিং করেছেন জে.আর. জাহিদ। তো চলুন দেরি না করে গল্পে ফিরি। আজকের গল্প অবরুদ্ধ নিশীথ। তারা অবাক হয়ে অন্তুকে দেখে। শুয়ে বসে হেলান দিয়ে আছে তারা, একে অপরের গায়ে ঢলে পড়ে বসে আছে তারা। তাদের সবার শরীরে এক টুকরো পরে সাদা কাপড়, যেমনটা মেয়েরা গোসল করে তোয়ালে জড়ায় শরীরে, ঠিক সেভাবে দেহের উপরিভাগ ঢেকে রেখেছে, যেন অনিচ্ছা সত্ত্বেও। এরাও পলাশের হোটেলের মাল সবগুলো। অন্তুর শরীরটার ঝিনঝিন করে ঝাঁকি মেরে ওঠে। ভাগ্যিস আব্দুল আহাদ আসেনি, সে দেখত এই নারকীয় পরিবেশ। অন্তু বাখারা হয়ে চেয়ে থাকে। সে টেরই পেয়েছিল না ওই বাচ্চাগুলো ছাড়াও এই বদ্ধ কুটুরিতে আরও প্রাণের অস্তিত্ব আছে। অন্তু বিছানায় শুয়ে শুয়ে ভাবার চেষ্টা করে, এইসব লেওয়াজের কারণেই কি পলাশ ও হামজা জয় একে অপরের দলকে এত সমীহ করে চলে? গাঢ় কারবার বন্ধন। এজন্য যত যাই হোক, যেমন আগুনই দপদপ করে জ্বলে উঠুক, মোটেই তারা একে অপরের দলকে হিট করে না। সন্ত্রাসবাদ, রাজনীতিবাদ, স্বৈরাচারা, নরহত্যাকারীরা মিলেমিশে একাকার হয়ে গেছে চারদিকে। দাউ দাউ করে জ্বলছে নরকের আগুন। সেই আগুনের আঁচ জনতাদের সবার গায়ে সবসময় না লাগলেও লেগে যায় কদাচিৎ। অন্তু জ্বরের ঘোরে বেশি ভাবতে পারে না, অবচেতনায় লুপ্তপ্রায় হয়ে পড়ে থাকে। জয় এলো রাত 12টার দিকে। তার চোখমুখ ক্লান্ত হলেও কিসের এক খুশির রেখা ঝকমক করছে। পরনে সিলভার রঙা ডেনিম, হাইবুটের সাথে গটগট শব্দ তুলে রুমে ঢুকল। এত অভিজাত ভদ্রলোকের মতো লাগেনি কখনো। খোঁচা খোঁচা দাড়ি অল্প বেড়েছে, ফেঞ্চকাট চুলে খুব অসভ্য ভদ্রলোকের মতো দেখায় তাকে। রুমে ঢুকে প্রথমে অন্তুর দিকে তাকায়, ভ্রু কুচকে কিছুক্ষণ চেয়ে থেকে বলে, আমার একদিনের বিরহ বইতে পারোনি? জ্বর বাঁধিয়ে বসে আছো? তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি। সুর করে গাইল শেষটুকু। কথা শেষ না করতেই যখন অন্তুর পায়ের দিকে চোখ গেল, এত জোরে ঘর কাঁপিয়ে হেসে ওঠে হো হো করে। অন্তু চোখ খুলে তাকালো। হাসির তোরে নুইয়ে পড়তে চায় জয়। পুরুষ মানুষ হাসলে গলাটা দারাজ হয়ে ওঠে কেমন। প্যান্ট ছেড়ে লুঙ্গি পরতে পরতে বলে, আমাকে কি তোমরা নিজের উপর থেকে কনফিডেন্স কমাতে দেবে না? হ্যাঁ, শালা যা ভাবব তা হয়ে বসে থাকে, যা আন্দাজ করি তা আলবাত ঘটে যায়। খালি ভাবার দরকার, মিস নাই। সাদা লুঙ্গিটা পরে জ্যাকেটটা খুলে ছুঁড়ে উড়িয়ে দিল। প্রচুর গরম লাগছে। দরজাটা লক করে এসি অন করে অন্তুর সামনে এসে মেঝেতে উবু হয়ে বসে হাঁটু ভাঁজ করে। কপালে ও গলায় হাত রেখে আস্তে করে বলে, তো ঘরওয়ালি, অনুভূতি কেমন নিষিদ্ধ জায়গায় পা রেখে? অন্তু চোখ খোলে না। জয় মাথায় হাত বুলিয়ে দেয়, অগোছালো চুলগুলো হাতের ছোঁয়ায় গুছিয়ে দেয় আলগোছে। এদিক ওদিক তাকাতে তাকাতে নিচু আওয়াজে জিজ্ঞেস করে, এ তো জ্বর বাঁধালে কি করে? ওষুধ খেয়েছ? অন্তুর চোখের কোণা দিয়ে পানি পড়ছিল, চোখ জ্বলছে। জ্বর এলে চোখ দিয়ে পানি পড়ে। জয় তা আমুলের ডগায় মুছে সেই পানিটুকু মনোযোগ সহকারে দেখতে দেখতে বলল, পা কেটেছে কিসে? ইস্পাত খণ্ডে? কতখানি কেটেছে? ওদের কেন ধরে এনেছেন? তীর তীর করে কাঁপছে অন্তুর কণ্ঠস্বর। জয় উঠে বাথরুমে গিয়ে বালতি ভরা পানি ও মগ এনে মেঝেতে রাখে। অন্তুকে পাঁজাকোলে করে তুলে বিছানার এক পাশ থেকে অপর পাশে নিয়ে যায়। হাঁটার সময় আবার নিজের বুকের দিকে তাকিয়ে দেখে অন্তুর মুখটা তার বুকে গোজা। মুচকি হাসে আনমনে। খুব সুখ সুখ লাগছে। হাজারো পাপের মাঝে কখনো সখনো পাপকে অবহেলা করতে সে গান গায়, গিটার বাজায়, আরও কত কি করে। আজকাল সেসব বাদ দিয়ে অন্তুকে জ্বালায়। আড়াআড়ি শুইয়ে দিয়ে মাথায় পানি ঢালতে ঢালতে জিজ্ঞেস করে, ডাক্তার আনবো? এসেছিল। কি বলেছে? ওষুধ দেয় নাই? দিয়েছে। খাওনি কেন? অনেকক্ষণ ধরে পানি ঢালল জয়। জ্বর খানিক নামল কিনা বোঝা গেল না, তবে কপাল ও মাথাটা ঠান্ডা হলো। জয় লুঙ্গির ওপর গলায় এক লাল টকটকে গামছা ঝুলিয়ে বাইরে বেরিয়ে যায়। কি সব হোটেলের খাবার কিনে আনে, অন্তুকে খাওয়াতে চায়। সেই রুচি বা অনসিকতা নেই অন্তুর। জোর করে ওষুধ খাওয়ায়, সাথে একটা ছোট্ট স্লিপিং ড্রাগও। সারা রাত অচেতন ঘুমালো অন্তু, তার হুঁশ নেই। জয় চেয়ার টেনে নিয়ে বিছানার পাশে বসে চেয়ে থাকে অন্তুর দিকে ঘন্টার পর ঘন্টা। কিউব মেলায় আনমনে। বিশাল ট্রমায় পড়ে গেছে মেয়েটা। তেজি মুখটা একদম কুচকে গেছে। শেষ রাতের দিকে নিচতলার বড় ঘরে যায় একবার। সব ঠিকঠাক, খালি পানির জগ ভরে রেখে গেছে বাচ্চাগুলোর সামনে। জয় হাসল তা দেখে। বাচ্চারা ভয় পায় জয়কে দেখে। সেখান থেকে বেরিয়ে যখন মদের ঘরে গেল, মাথাটা গরম হলো। সব এলোমেলো করে সাজানো এখানে। অন্তু অত সব বোঝেনি। হুইস্কি, রাম, জিন, বিয়ার, ওয়াইন, ভটকা ইত্যাদি মাফিক সাজিয়ে রাখা হয়েছিল। মহিলাদের ঘরে ঢুকবার পথ পেছন দিকে। ওই রাস্তা দিয়ে বাগানের রাস্তা চলে গেছে লোহার ফটক পেরিয়ে। এদিক দিয়ে ঢুকতে হয় ওই কক্ষে। অন্তু জানে না।
মহিলাদের কামরায় আওয়াজ গেতেই ওরা থরথর করে কেঁপে ওঠে। ঢালাই মেঝেতে চামড়ার স্যান্ডেলের আওয়াজ, সাথে খোলা বেল্ট ঘেঁষে আসছে। এই আওয়াজ চেনে তারা। জয় আমিল লুঙ্গির কুচি উঁচু করে এগিয়ে আসছে। লোকটা কিচ্ছু বলবে না, তাকাবেও না। তবু জয়কে ওদের চরম ভয়, ঘেন্না করে ভীষণ, ঠিক ডাস্টবিন, আবর্জনার মতো। মানুষ হয়তো ড্রেনের পানিকে অতটা ঘেন্না করে না যতটা ঘেন্না জয় ওদের করে। ওরা সব একসাথে জড়সড় হয়ে দাঁড়ায়। জয় নাক কুচকে দেখে চারদিকটা। একটাবারও ওদের অর্ধবস্ত্রে অনাবৃত দেহটার দিকে তাকাল না। তার রুচি ভালো। যারা শরীর ঢেকে ঢুকে রাখে, সম্মানবোধ আছে, তাদের প্রতি তার আগ্রহ আসে। যারা খুলেই রেখেছে তাদের আবার দেখার কি আছে? সস্তা দেহ, সস্তা মেয়েলোক, এইসব ধারণায় বিশ্বাসী জয় আমিরের পলাশের কাছে দারুণ খাতিরের লোক। মাঝে মধ্যেই হোটেল রুমে জয়কে মেয়ে নিয়ে ঢুকতে দেখে অভ্যস্ত মেয়েরা, অথচ শখ মিটলেই কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেবার এই নোংরা স্বভাবের জন্য ওর কাছে কোনো মেয়ে যেতে চাইত না। বিয়ের পর ধীরে ধীরে যাওয়া বন্ধ তার রেস্ট্রিকশন বহুত। প্রথমত কড়া নিষেধ হলো তাকে কোনোভাবেই চুমু খাওয়া যাবে না। এছাড়াও জড়িয়ে ধরা যাবে না, গা ঘেঁষা যাবে না, নির্লজ্জের মতো অঙ্গভঙ্গি দেখানো যাবে না। মেয়ে লোকের বেহায়াপনা আর ঢঙে জয়ের গা জ্বলুনি রোগ আছে। সে নিজে যা করবে সেটুকুই। এই নিয়ে পলাশ খুব হাসি মজা করত। একবার একটা মেয়ে জয়কে খুশি করার লক্ষ্যে অথবা টাকা হালাল করার উদ্দেশ্যে বোধহয় ওকে জাপটে ধরে চুমু খেয়েছিল। এক থাপ্পড়ে কান দিয়ে রক্ত বের করে রুম থেকে বের করে দেওয়ার রেকর্ড আছে জয়ের। এসবে হোটেলে ভীষণ হাসাহাসিও লেগে যেত। মেয়েরা জয়কে ভীষণ ভয় পায়। যারা একটু লজ্জা পায়, সংকোচ থাকে ভেতরে, নতুন আসে, তাদের দেয়া হতো জয়ের সাথে। অন্যদিকে তাকিয়ে জয় জিজ্ঞেস করল, কেউ এসেছিল তোদের কাছে? এক মাগি আইছিল, কেডা জানি, দেখা গেল আমারে সকল রে। আর রেহাই হলো না। জয় ক্ষিপ্র গতিতে এগিয়ে গিয়ে কণ্ঠনালীটা চিপে ধরল 2 আঙুলে। আমার বউ সে, তোদের মতো স্লাট না। বল কে ছিল? বল বল বল। আমার বউ ওটা, কথা বল। শালিক খানকির চেংড়ি, বল কে ছিল জানো? স্পিক আপ। আপনার পত্নী। কথাটা উচ্চারণ করতে গিয়ে গালের রক্ত উঠে যাওয়ার উপক্রম হলো মেয়েটার। সেখান থেকে বেরিয়ে এসে মদের কেসগুলো ফের সাজালো। 2টো রামের বোতল নিল নিজের জন্য। আগামীকাল মদ ও মহিলাগুলো পৌঁছে যাবে পলাশের বাপের হোটেলে, রাজধানীতে। বড় ঘর পেরিয়ে আসার সময় পানির জগগুলো নিয়ে এলো জয়। হামজা দেখলে পাছে রেগে যাবে, জয়কে দুর্বল ভাববে। বউয়ের খাতিরে দুর্বলতা প্রকাশ করতে নেই। বউকে লাই দেওয়া পুরুষের জন্য খুব একটা ভালো কথা না। অন্তু তখনও ঘুমাচ্ছে। খানিক বাদে ফজরের আজান হবে। খুব গরম লাগছিল বড় ঘর থেকে ফেরার পর। হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলের কাছে যেতেই দেখল তরু খাবার বাড়ছে। মেয়েটার অভ্যেস কাটেনি, অথচ কথা বলে না। জয় নিঃশব্দে খাবারটা নিল। ভাত একটু কমিয়ে রাখল। খিদে নেই খুব একটা। তরুকেও কিছু বলল না। তাকে সকলেই ঘেন্না করে। তরু খালি করত না, এখন সেও করে। তাকে ঘেন্না করা এক প্রকার বিধান। মেয়েটা বিধান লঙ্ঘনে ছিল, এতদিনে লাইনে এসেছে। চুপচাপ চলে এলো ঘরে। আজ মনটা ভার লাগছে খুব। অল্প খাবারের মাঝেও পুরোটা খেতে পারল না। বমি আসছে, ঘুম নেই চোখে। বোতল খুলে নিয়ে বসল। শরীরটা ঝিমিয়ে আসছে। লুঙ্গি গুটিয়ে চেয়ারের ওপর গা হাত পা ছড়িয়ে বসে তাকিয়ে থাকলো অন্তুর ঘুমন্ত মুখটার দিকে। নেশা হয়, অথচ মাতাল হয় না সে। মদও ভালো লাগছে না। জীবনটা ঘনিয়ে আসছে, বেশি দিন নেই। তাতে খুশি খুশি লাগে, আবার দুঃখ ঘিরে ধরে। আরমিন যা করছে তা ঠিক। অন্তুর চরিত্র এবং ভবিষ্যৎ সম্ভাবনার সাথে খুব যায়। তবু সাবধানতার মার নেই। জেদ বেশি মেয়েটার। জয় তাকিয়েই রইল, চোখ ফেরাতে ইচ্ছে করে না। মুচকি হাসে সে। তার বহুত বৃদ্ধা ভক্ত আছে। তারা থুতনি ধরে জয়কে কমবার বলেনি, বউখান তো সুন্দরী হই বলো ছেড়া। মিথ্যে বলেনি। বউ তার চরম সুন্দরী, সাথে চরিত্রের বৈশিষ্ট্য কাড়াক। ফর্সা মুখের নিচে থুতনি থেকে গলা ছড়িয়ে অন্তুর বুকের জায়গাতে মাতাল হাওয়া লাগলো জয়ের গায়ে, যা সে মদে পাচ্ছিল না। ইচ্ছে করল বিছানায় গিয়ে কাছে টেনে নিয়ে শুয়ে পড়তে, গেল না। জাগ্রত থাকলে তো কাছে যাওয়া পছন্দ না তার বউয়ের। মাঝে মধ্যেই যখন রাতে ওকে কাছে পেতে ইচ্ছে করেছে, জোর করতে হয়েছে। শেষ পর্যন্ত হার মানলেও তা হতো ধর্মের দোহাই দিয়ে। স্বামী নারাজ হলেই লানাত, এই সব দোহাই। অচেতন অবস্থায় কাছে যাওয়াটা সুযোগ নেওয়া হয়। জয়ের সে অভ্যেস নেই। সে মানুষের সামনে ছিনিয়ে নেয় অথবা জিতে নেয়। সকাল 9টার দিকে ঘুম ভাঙে অন্তুর। এ বাড়িতে অভিভাবক একমাত্র হামজা। বাড়ির বড়ও সেই। তার কত কাজ। সকালে উঠে কোথাও গেছে, হালকা কিছু খেয়ে। রিমি ও তরু রান্নাবান্না করে। অন্তুর জ্বর তখন কম, মাথাটা ঝিমঝিম করছে। উঠে দাঁড়াতেই চারদিকটা ঘুরে উঠল।
মেঝের ওপর পড়ে আছে জয়, হু হু করে এসির বাতাস ঘুরছে বদ্ধ ঘরে। মদের বোতলটা পড়ে আছে জয়ের মাথার কাছে, তরল গড়িয়ে পড়েছে মেঝেতে। সেদিন একবার রাতে খানিক সময়ের জন্য ব্যালকনিতে বসেছিল জয়। অন্তুর কাছে এক গ্লাস ঠান্ডা পানি চেয়েছিল, অন্তু দেয়নি। তরুকে দিয়ে পাঠিয়ে পরে যখন রুমে এলো তখন জয় বলল, তোমার বাড়ির লোকেরা কোথায় গেছে? জানিয়ে যায়নি। এ নিয়ে জয় আর কথা বাড়ায়নি অবশ্য। অন্তু ঘরে দু একটা কাজ করে ব্যালকনির পর্দা ধরে দাঁড়ায়। জয় এক মনে সিগারেটের ধোঁয়া গিলছে বসে। অন্তু জিজ্ঞেস করল, আপনাদেরও বাড়িতে কেউ থাকে না? একজন কেয়ারটেকার আর তার বউ থাকে। আপনি এখানে কেন থাকেন? অভ্যাস, ছোটবেলা থেকে আছি, আর যেতে চাইলেও হামজা ভাই ছাড়বে না। কবে এসেছেন এই বাড়িতে? আমি তখন ছোট, 10-11 বছর বয়সী হব। সেই থেকে আছি এখানে, এটাই আমার ঠিকানা। ও বাড়ির মালিকানাও পেয়েছি বড় হয়ে। কেন জিজ্ঞেস করছো? অন্তু চুপ রইল। জয় চোখ তুলে তাকিয়েছিল। কেন, যাবে তুমি? না, যেতে চাইলে বলবে, নিয়ে যাব। তোমারও হক আছে শ্বশুরবাড়ি যাবার। এখানে থাকতে সমস্যা হচ্ছে কোনো? এমন ভাব করছেন কেন যেন আমি বললেই সব কবুল। বদমাশের মতো হাসল জয়। তা কিছু বিষয় তাই, যেতে ইচ্ছে করলে বলো, ঘুরিয়ে আনবো। শ্বশুরবাড়ি দেখলে না এখনো অবধি? অন্তু মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়েছিল। জয় বলল, নামাজ পড়বে নাকি তুমি? কেন, খিদে পেয়েছে? স্পষ্ট ঘৃণা আর তাচ্ছিল্য ফুটে ওঠে মন্তুর মুখে। এতক্ষণের শান্ত জয় ধপ করে জ্বলে উঠল। তোমার খোঁজ আমি শুধু খিদে পেলেই নি, তা নয়? তাই তো জানি আমি। জয় উঠে দাঁড়ালো। কথাটা কোন লাইনে যাচ্ছে বুঝতে পারছো? স্বামী আমি তোমার। কথাটা বলতে বোধহয় একটু বাঁধল জয়ের। এইসব কথা ভদ্রপুরুষদের জন্য। সে তো তেমন না, তাই নাকি? আপনি তা মানেন? মানামানি পরে, আগে জানার কথা হোক। পুরা জেলা জানে আমজাদ মাস্টারের মেয়েকে বিয়ে করেছি আমি। জয় আমিজের বউ সে। আমিও কি তাই জানি? কথাটার লাইন ধর্ষণের দিকে নিতে যাচ্ছ, ঠিক বলেছি? ভুল বলার অভ্যাস নেই আপনার। ঠিক ধরেছেন। হরে শালি, আমারই উচিত হয়নি তোকে এত ভালোভাবে বিয়ে করে ঘরে তোলা। বিয়ের আগে খালি বদনাম করেছি, বাস্তবে তো ভেতর ফাঁপা। ছুঁইও নি, কামটা ঠিক করি নাই। কোনো একদিন ধরে রেপ টেপ করে তারপর বিয়ে করলে। কিন্তু রেপ বিষয়টাতে এক প্রকার ফোবিয়া আছে আমার। নয়তো রোজ চাকরের মতো ট্রিট করলে তবে তোর আজকের কথা সহ্য হতো। বদনাম খারাপ লাগে না আমার, কিন্তু অপবাদ ভালো লাগে না। সর সামনে থেকে। রেপ বিষয়টাতে ফোবিয়া আছে? অন্তু উপহাস করে। গম্ভীর হলো জয়। লম্বা করে সিগারেটে টান দিয়ে হেসে ফেলল চট করে। বিশ্বাস হচ্ছে না, না? খুব বেশি জবরদস্তি করি বলে মনে হয় তোমার, তাই তো? সেটা রেপ? বউকে? তোমার আমাকে সহ্য হয় না, সেক্ষেত্রে আমার নর্মাল টাচও ব্যাড টাচ মনে হয়। এটাকে রিলেটিভিটি দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে। আজ এসব ভাবনায় আসতে ইচ্ছে করল, বোতলটা তুলে জয়ের মাথায় আঘাত করতে, কিন্তু করা যাবে না। প্রশ্ন অনেক, তা সব জয়ের কাছে। আবার ভাবে সে এসবের মাঝে নিজেকে জড়াচ্ছে কেন? এসব ছেড়ে দূরে কোথাও চলে গেলে হয় না? পরক্ষণে মনে পড়ে তার ভবিষ্যৎ পেশা এসব নিয়েই তো। সে একজন ভবিষ্যৎ আইনজীবী। ঝামেলাকে তার রক্তকণিকার মতো রন্ধ্রে বয়ে নিয়ে বেড়াতে হবে চিরকাল। অন্তু কিসের এক শক্তিতে যেন জ্বলে উঠল, উঠে দাঁড়ালো। এতক্ষণ মনটা গুমটে বেড়েছিল, কারণ বোঝা যাচ্ছিল না। এবার স্পষ্ট হলো, তাকে তো বড় ঘরে যেতে হবে। বাচ্চারা কি করছে? সরিয়ে নেয়নি তো আবার? শরীরটা ছটপট করে উঠল উত্তেজনায়। বাচ্চারা খেয়েছে? লম্বা বারান্দার কাছে রিমি জাপটে ধরে, আপনি যাবেন না? মেয়র সাহেব এখনও বাড়িতে, ওয়ার্কশপেই আছে। জয় ভাইয়া ঘরে। আমাকে বিশ্বাসঘাতক বানাবেন না। আমি আপনাকে গোপনে সাহায্য করতে চেয়েছি। সেই ওয়াদা ভুলে যাচ্ছেন আপনি আরমিন? অন্তু ঘরে ফিরে চুপ করে বসে থাকে। 9:30টার পর জয়ের ঘুম ভাঙল। বাইরে কাজ থাকলে তাকে ডাকতে হয় না কখনো। সময় মতো ঠিক ঘুম ভেঙে যায়। তাকে একবার কার্যালয়ে যেতে হবে, মিটিং আছে। অন্তুকে দেখে হাসল। ফিলিং বেটার ঘরওয়ালি? অন্তু নিঃশব্দে তাকিয়ে রইল শুধু। জয় হাত মুখ ধুয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে পোশাক পরতে পরতে অন্তুকে বলে, ভার্সিটিতে যাবে আজ আমার সাথে? অন্তুর মনটা নেচে উঠল। তা লুকিয়ে আস্তে করে বলল, শর্ত কি? শর্ত? হো হো করে হেসে ওঠে জয়। শর্ত কি? যা চাই দেবে তো দাও, একটা চুমুই দাও না হয়। ঠকে না দিলেও চলবে, প্রথমেই ওভারডোজ হয়ে যাবে তোমার। গালেই দাও, নো চিন্তা। চুমুগতভাবে কিন্তু জয় আমিরের গোটা শরীরটাই ভার্জিন। ওয়ান্না কিসমি? গা লেগিয়ে দেব? অন্তু কথা ঘোরায়। সবসময় নিজের নাম জপার কি আছে? জয় আমির, জয় আমির। জয় হাসল। আমার নাম জয়, উপাধি আমির ইজ ইকুয়াল টু জয় ইবনে জাভেদ আমির। আমির কিন্তু জামায়াতের প্রধান প্রতিনিধিদেরও বলা হয়। শুনেছি আপনি যুদ্ধপরাধীর ছেলে। আপনার পরিবার শিবিরের কর্মী ছিল। জয়ের মুখটা দগ্ধ হয়ে উঠল। ঠিক যেমন খড়ের গাদায় জ্বলন্ত মশাল পড়লে আগুন জ্বলে ওঠে, সেটাও ছাই চাপা, নীলচে আগুন। তা খেয়াল করল অন্তু আয়নায়। জয়ের দৃষ্টিতে খুন চেপেছে। দাঁতের মাড়ি পিষে বলল,
আমির আমার বাপদাদার বংশ উপাধি। পদবীর হিসেব আসছে কেন? বেশি বোঝা শিখেছ? খুব বেশি? হ্যাঁ, জামায়াত শিবির? পেছন ফিরল তো চোখে যেন ফুটন্ত আগুন। আর একবার তোকে বড় ঘরে দেখলে কেটে টুকরো করে ফেলবো শালির মেয়ে। আর বাচ্চাগুলোকে লোহার চুল্লিতে গলিয়ে তোর দলাদলি বের করব। পরবর্তীতে মাফ পাবি না, সে তুই চেয়েই হো। অন্তু কিচ্ছু বলল না। তার ভার্সিটি যাওয়ার চান্স মিস করা যাবে না, কোনোভাবেই না। থার্ড ইয়ারে ক্লাস শুরু হয়েছে সেই কবে? ভার্সিটিতে তারা দুজন পা রাখতেই বোধহয় উৎসব শুরু হয়ে গেল। কত কত দিন পরে যেন অন্তু আবার চিরচেনা এই শিক্ষা প্রাঙ্গণে পা রেখেছে। খুশি ও বিষাদ একসাথে চাপলে কেমন অদ্ভুত অনুভূতি হয়। সকলে হাঁ করে দেখছে, হাসছে, ইশারায় বোঝাচ্ছে খুব মানিয়েছে। আসলেই মানিয়েছে। জয়ের উচ্চতার সাথে অন্তুর কাঁধ মিলেছে। খানিক চাপা শ্যামলা জয়, আমিরের ফর্সা বউ, ভালো মানায় বাহ্যিকভাবে দুজনকে। কত শুভেচ্ছা যে পেল ওরা। অন্তু খালি দেখল বাঙালি তেল মারতে কত দক্ষ। জয় কোনো দেবদূত, সবার অভিব্যক্তি তাই বলছে। সৃষ্টিকর্তা নিশ্চয়ই এদের ডিএমএতে এক্সট্রা কিছু তেল জমা করে দেয়, যাতে সমাজের নোংরা লোকদের বিরুদ্ধাচারণ না করে বরং সেধে সেধে তেল মারতে পারে। অন্তু তা পারলে আজ সে কিছুই হারাতো না। আফসোস, সে পারে না। সবাই এসে হাত মেলাচ্ছে জয়ের সাথে। জয়ের একটু হাতের ছোঁয়া পেতে কত উদ্গ্রীব তারা। অন্তুর মনে হলো জয় যেন আরও ক্ষমতাসীন হয়ে উঠেছে দেশের এই হাঙ্গামায়। তাই তো হবার কথা। মজলুমরা যত এদের জুলুমের শিকার হয়ে দুর্বল হয়ে পড়বে, এরা অপেক্ষাকৃত তত দাপটে দেশ ঝলসাতে অগ্রসর হবে। এটাই তো আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র, ল অফ রিলেটিভিটি। জয় এই সূত্রটায় চরম বিশ্বাসী। অন্তুর এই দেশের কুকুরসম জনতার প্রতি আক্রোশ জন্মালো। এরা কুকুরের চেয়েও ভালো লেজ নাড়ানো প্রজন্ম, যারা আরামপ্রিয়। পরিবার ও নিজেকে নিরাপদে রাখতে ড্রেনের পানিকেও পবিত্র বলে ঠোঁট এলিয়ে হাসে। এরা প্রতিবাদ পরবর্তী পরিণাম চিন্তা করে হিংস্র হায়ানাকে গবাদি পশুর মতো উপকারী বলে স্বীকার করে নেয়। অন্তু জয়ের দিকে ঝুঁকে আস্তে করে বলে, এত সম্মান আগে পেয়েছ কখনো? যত অপদার্থ তুমি ভাবো আমায়, আমি ঠিক ততটাই পদার্থ। তোমার দেখার দৃষ্টিকোণ খারাপ ঘরোয়ালি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা থাকবে এই দৃষ্টিকোণ যেন আজীবনেও এক ফোঁটা না বদলায়। চিরদিন এই দৃষ্টিতেই দুনিয়া দেখে মরতে চাই। জয় বিড়বিড় করল, শালির মুখ তো মুখ না, এসএজির রাইফেল। মিঠা কথা জানো না শালি, মিথ্যা হলেও চলবে। তোর মুখে নিজের প্রশংসা শুনে মরণ কবুল বউ। তুমি মিঠা কথা শুনতে চাও কেন শালা, যখন জানো আমার মুখে তা বেরোবে না? তবে যদি মরণ কবুল হয় তো শেষবার একবার বলবো, কবে মরতে চান? আমি প্রস্তুত হই মিঠা কথা বলতে। জয় অবাক হয়ে তাকায়, গর্বিতভাবে বলে, অ্যাজ হাজব্যান্ড সো হিজ ওয়াইফ। সাব্বাস। কোন সম্বন্ধীর ছাওয়াল কয় আমাদের জুটি ভালো না? তার মাকে। আসসালামু আলাইকুম। শহীদ মিনার চত্বরে এসে হুহা করে হেসে ওঠে জয়, ইঙ্গিতপূর্ণ হাসি। এখানে কতবার অন্তুকে হেনস্থা করেছে, র‍্যাগ দিয়েছে। সেই মেয়ে আজ তার ঘরওয়ালি। ক্লাস শেষে সেদিন জয় অন্তুর সাথেই বাড়ি ফিরেছিল। ফেরার পথে নতুন বর্ষের বই কিনে নিয়ে এলো গাদা ধরে। জয় কোম্পানি আইন বইটা হাতে নাড়াচাড়া করে আর বলে, কি বাল পড়ে সব, এসব পড়ে কোনো লাভ আছে? এই বয়সে আমরা বিক্রিয়া করতে গিয়ে সায়েন্স ল্যাবরেটরি ব্লাস্ট করে এসেছি, ওরা ব্যবসা আইন পড়ছে। দেশের কি অধঃপতন এমনি এমনি হলো। যাই হোক, জয় বাংলা। মামা, বইটা বউয়ের জন্য প্যাক করে দেন। তারা অনেকক্ষণ রোদের তেজে ঘর্মাক্ত দেহে দাঁড়িয়েছিল ব্রিজের ওপর। এরপর জয়ের কত সব আস্তানায় ঘুরেছে জয় অন্তুকে নিয়ে, জোর করেই। ব্রিজের নিচের ছোট খুপড়িগুলো, টোস্ট বিস্কিট খেতে টঙের দোকান, গরমের মধ্যে বাচ্চাদের সাথে মাঠে নেমে ক্রিকেট খেলে শার্ট ভিজিয়ে এলো। তা খুলে অন্তুর হাতে দিয়ে বাকি পথ পার। এক গাদা লাল আইসক্রিম কিনে তা খেতে খেতে হেসে লুটিয়ে পড়ছিল বাচ্চাদের সাথে। অবাক হয়, এরাও বাচ্চা ওরাও বাচ্চা, তবু এই বৈষম্য কেন? কিসের আক্রোশ? শহরের সব কুকুর বিড়াল জয়কে চেনে যেন। দেখা হলেই লেজ নেড়ে পিছে হাঁটা শুরু করল। ওরা জয়ের হাতের বিস্কিট, রুটি, কেক সব খায়। আজও কোথাও বেরোনোর আছে বোধহয় দুই ভাইয়ের। তারা কোনো কিছুর খোঁজে যাবে, সফল হয়ে ফিরবে আজ। গোসল করে দুজন কিসের একটা আলোচনায় বসেছিল। সেখানে কারো উপস্থিতি নট অ্যালাউড। এরপর হামজা বেরিয়ে গেছে কোথাও, জয় ঘুমিয়ে পড়ল। এই ফাঁকে অন্তু যায় একবার নিচের তলার বড় ঘরে। বাকি সব ঠিক আছে, মেয়েগুলো আর নেই। মদের কেস অর্ধেকের বেশি চলে গেছে। যা আছে তা সম্ভবত নিজেদের জন্য রাখা। বাচ্চাদের খোরাক হিসেবে যা পানি এবং খাবার দাবার দেয়া হয় সেটাও অমানসিকভাবে, যাতে ওরা মরবেও না, বাঁচাও হবে কঠিন। এতে অন্তুর একটা আন্দাজ করে এদের যদি মারাও হবে তবে সেটা পরে, এবং খুব একটা শাস্তি দেওয়ার নয়, কারণ ওরা এখনও কিছু করেনি, ছোট মানুষ। ওদের বড় জোর দুনিয়া থেকে মিটিয়ে দিতে মেরে ফেলা হবে। কিন্তু এই যে শাস্তিগুলো ওদের দেয়া হচ্ছে, এটা কোনো উদ্দেশ্য মাফিক। এরা কাউকে খুঁজছে, কাউকে কাবু করতে চাইছে। বড়শির আগায় যে টোপ দেয়া হয় মাছ শিকার করতে, বাচ্চাগুলো আপাতত সেই টোপ হিসাবে কাজ করছে। দিনের আলো প্রবেশের ছোট্ট কোনো ছিদ্রও নেই সেখানে। সিঁড়ির ওপারের লম্বা বারান্দাও ঘুটঘুটে অন্ধকারচ্ছন্ন।
সেখান থেকে আলো আসার জো নেই। তবু অন্তুস দাঁড়িয়ে চেয়ে থাকে আব্দুল আহাদের শুকনো মুখখানার দিকে আধো অন্ধকারে। সে আসরের নামাজ আদায় করছে, তার পেছনে জামাত দাঁড়িয়েছে। পুচকে একটা সমাবেশ, তো স্বৈরাচাররা ভয় পাবে না কেন? এই পুচকে সমাবেশকে এভাবে চলতে দিলে এই পুচকে সমাবেশ কি একদিন বিশালাকার তাগড়া শিবির যুবকের সমাবেশে পরিণত হবে না? হবে তো। ভয় পাওয়া জায়েজ। এই সমাবেশকে এভাবে চলতে দেয়া হচ্ছে না। অন্তু নির্মিনেশ চেয়ে থাকে। রুকু থেকে যখন সিনা চওড়া করে আব্দুল আহাদ সোজা হয়ে দাঁড়ায়, ঠিক যেন সিনাটা 10 মাইল প্রশস্ত পাহাড়ি ঢালের ন্যায় শক্ত, অটল, যে বুকে বুলেট লাগলে ফিনকি দিয়ে বেরিয়ে আসবে তাজা গরম রক্ত। তবু মাথা নাওয়াবার নয়, কেউ আসছে, হেঁটে আসছে এদিকেই। অন্তুর হৃদযন্ত্র অতি সক্রিয় হয়ে উঠল। মেরুদণ্ড বেয়ে এক প্রকার আতঙ্কিত শিহরণ নিচে নামছে। হামজা আসছে। এরপর অন্তু ফিরে তাকায় না। শরীরের সংবেদী পেশিগুলো অসাড় হয়ে আছে। পা থমকে দাঁড়িয়ে রইল। কেউ হেঁটে এসে পেছনেই খুব কাছে দাঁড়ায় নির্লজ্জের মতো। শরীরের গন্ধটা অন্তুর চেনা। চোখ দুটো শক্ত করে বুজে প্রস্তুত হয় সে পরিস্থিতি সামলাতে। বাচ্চারা তখনও নামাজ পড়ছে। ছোটগুলো ভয় পাচ্ছে। নামাজে হাত বেঁধেই আর চোখে ভয়ার্ত দৃষ্টি ফেলছে জয়ের দিকে। জয় কিচ্ছু বলল না মুখে। অন্তুর হাতটা চেপে ধরল। তাতে মনে হলো অন্তুর হাতের রগগুলো মটমট করে ছিঁড়ে যাচ্ছে। পশুর মতো ভোতার আগে গজরাতে গজরাতে টেনে ঘরে নিয়ে গিয়ে দরজা আটকায়। তখন মাগরিবের আজানের সময় হয়ে এসেছে প্রায়। আশ্চর্যজনক ব্যাপার এই, বড় ঘর থেকে বেরিয়ে সিঁড়ির কাছে আসতেই আরও দুজন ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখল অন্তু। জয় কেবল চোখের ইশারা করতেই ওরা দ্রুত সিঁড়ির দরজা আটকে দেয়। অর্থাৎ এখানে অন্য লোকেরাও আসে, তবে বাগানের পথ দিয়ে। জয় দেয়ালে কনুই ঠেকিয়ে দাঁড়িয়ে আঙুল কপালে ঘষছিল। বারবার ঠোঁট ভেজাচ্ছে, নিচের ঠোঁট কামড়ে ধরে এদিক ওদিক তাকাচ্ছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে বেশ ভালোই শিখেছে আজকাল। আজ আর অশ্রাব্য ভাষায় বকে উঠল না। অন্তু সামনে এসে দাঁড়ায়। ওদের কেন আটকে রেখেছেন তা জেনে তোমার কাজ নেই। এসব থেকে দূরে থাকো। আমি জানতে চাইছি কেন ওদের আটকে রাখা হয়েছে। ওই পাঞ্জাবি পরা ছোট্ট ছেলেটাকে? মাদ্রাসার ছাত্র। নির্বিকার জবাব দিচ্ছিল জয় একের পর এক। ওর বুকে কোরআন ছিল। হাফেজও। ওদের আটকে কেন রেখেছেন? অন্তু গর্জন করে উঠল। নতুন তো না কিছু। এর আগে শোনোনি কখনো মাদ্রাসার ছাত্রদের আটক অথবা হত্যার ঘটনা? আস্তে কথা বলো, ফাপড়ে কান টান দিয়ে রক্ত বের করে দেব একদম। গলার সাউন্ড আসতে হয় না? না কেন করা হয় এসব? জামাত শিবিরের ছেলে ওরা, দেশদ্রোহী শালারা, জঙ্গির দল। আর একটা প্রশ্নও করবে না। ওদেরকে আপনারা কেন আটকে রেখেছেন? উপর মহলের হুকুম। উপর মহল? কোন উপর মহল? আপনি কে? জয় আমির। অন্তুর স্বর ধীরে ধীরে ক্ষুব্ধ হয়ে উঠছিল। বহুদিন পর তার এই রূপ। কিছুদিন বেশ শান্ত ছিল। আপনার আব্বু জাবেদ আমির যুদ্ধাপরাধী ছিলেন, দাদু জলিল আমির মুক্তিযোদ্ধাও ছিলেন। আর অন্তু অবাক হয়ে যায়। জয় ঠোঁটে ঠোঁট গুজে কপাল কুচকায়, এরপর আলতো হাসে। আচ্ছা, তো ফ্যামিলি হিস্ট্রি জানতে চাও? আগে বলবে না? তোমার হক আছে তো? কিছুই জানো না তেমন শ্বশুরবাড়ি সম্বন্ধে। মুক্তিযোদ্ধার ছেলে যুদ্ধাপরাধী? কোনো সংবিধান এমন নেই যে মুক্তিযোদ্ধার ছেলে যুদ্ধাপরাধী হতে পারবে না। ছোট চাচা জয়নাল আমির রাজাকার ছিলেন তো? ঘাড় বাঁকা করে তাকায় জয়। সোজা ভাষায় বলুন, পুরো পরিবারটাই কসাই ছিল। না, তা আবার ছিল নাকি? আমার 7 পুরুষের কেউ কোনো কালে মাংসের ব্যবসা করে নাই। আমার দাদুভাই ছিলেন মশলা ব্যবসায়ী। সেই আমলে বিদেশের সাথে মশলার কারবার টারবার করত। আমার চাচার ছিল কাঁচামালের ব্যবসা। আমি অবশ্য বেকার। তবে তুমি যদি কোনোদিন সংসার টংসার করতে আন্তরিকভাবে রাজি হও, তাইলে একটা কাজ শুরু করতে পারি। মেয়ে লোক আবার বেকার বেটা ছেলে পছন্দ করে না। কথা ঘোরানো শেখাবেন আমায়। খুব দুঃখ আপনি বিষয়টাতে। জয় গম্ভীর হলো। তুমি এসব থেকে দূরে থাকো আরমিন। তোমার প্রতিবাদী চিন্তাভাবনা আজ তোমাকে এত দুর্ভোগে এনে দিয়েছে। সহ্য করে যে বেঁচে থাকে সে চিরকাল। জয় তাকায়। অন্তু তাচ্ছিল্য হাসে। চিরকাল বেঁচে থাকে? যারা সহ্য করে তারা অমর হয়ে যায়, আর জীবনে মরে না? স্বাভাবিক মৃত্যু আর সংগ্রামীদের মৃত্যু একরকম হয় না। পচে মরার শখ কেন হয়েছে? সহ্য করে আজ বেঁচে থেকে আগামীতে যদি মৃত্যুর হাতে ধরা দিতেই হয়, তো আজ মরব। আজ মরব তো এখন মরব। কুকুরের মতো জিহ্বা বের করে শ্বাস নিয়ে বাঁচতে চাই না। সহ্য করে চুপ থেকে প্রতিবাদ না করে যদি গড় আয়ু হিসেবে বড়জোর 60 বছরের বেশি না বাঁচা যায়, তাহলে আমার বুকের ভেতরে যে আগুন জ্বলছে, সেই আগুনে আপনাদের ঝলসে মেরে শুধু 60 সেকেন্ড বাঁচতে চাই। এর বেশি একটা শ্বাসও ফেলব না এই নারকীয় দুনিয়ায়। এই অপরাধের সাম্রাজ্যে কয়েক যুগ বেঁচে থেকে শোষিতদের হাতে শোষণ হওয়ার চেয়ে কবরের মাটি অসীম শান্তিদায়ক। রক্তাক্ত শরীরে আমি ওই মাটিতে মিশতে চাই। জয় অনেকক্ষণ চুপচাপ চেয়ে থাকে অন্তুর ক্ষিপ্ত মুখ টানার দিকে। পরে বলে, আরেকবার ওই ঘরে যাওয়ার চেষ্টা করলে তোমার এই ইচ্ছেটা পূরণ করে দেব ঘরওয়ালি। পা দুটো কেটে ঢাকা পঙ্গু হাসপাতালে অ্যাডমিট করে রেখে আসব। বাঁচার ইচ্ছে না থাকলে কাউকে জোর করে বাঁচিয়ে রাখা ঠিক না। তার আগে আমি আপনাকে জাহান্নামের রাস্তা অবধি এগিয়ে দিয়ে আসব জয় আমির।
আপনাকে অনেক সুযোগ দিয়েছি, মানছি আপনাদের রাজত্ব চলছে, তবু মানুষই তো আপনারা, মেরে মরলে আর কি, আমার তো আর পিছুটান নেই কিছুর। জয় দেয়াল থেকে সরে এসে ঝাঁকি মেরে অন্তুকে দুহাতের বাঁধনে পুড়ে দেয়ালের সাথে ঠেস দিয়ে ধরে। দাঁত চেপে চাপা গলায় বলে, চুপ, এত কথা কসকা তুই শালি, চুপ থাক। কেন বাঁচাতে চান আমায়? আপনার মতো জানোয়ারের সহায়তায় বেঁচে থাকার কোনো লালসা তো আমার নেই। জয় কথা বলে না কিছুক্ষণ, তাকিয়ে থাকে চুপচাপ। টুপ করে অন্তুর গলায় একটা চুমু খেয়ে অযত্নে বেড়ে ওঠা দাড়ি ঘষে অন্তুর গলায়। ছিটকে যাবে তাই চেপে ধরে রাখে অন্তুকে। কিছুক্ষণ পর অন্তুর মুখের খুব কাছে মুখ নিয়ে আস্তে করে বলে, যা হচ্ছে দেখে যা আরমিন, তোর কিছু করার নেই বিশেষ, বড়জোর আমাকে মেনে নিতে পারিস, আমি খুব একটা খারাপ না, অন্তত তোর জন্য। অন্ত মুখটা শক্ত করে অন্যদিকে ফিরতে চায়। আবার একবার জন্মায় যদি, প্রার্থনা থাকবে সেবারেও যেন এই আপনাকে না ভুলি, আর আমার ঘৃণায় যাতে একরত্তি পরিমাণ কমতি না আসে সেকালেও। জয় গা দুলিয়ে আওয়াজ করে হাসে, আমিন আমিন, তোমার আল্লাহ কবুল করুন এই ফরিয়াদ। আপনি নাস্তিক? না না, ঠিক তা না, কিন্তু আমার মতন পাপীদের তোমার আল্লাহ উপাসক হিসেবে মানেন কিনা তা তো জানা নেই। মাঝে মধ্যেই যখন ভদ্রলোকের মতো কথা বলে জয়, তখন খুব নিখুঁত লাগে শিক্ষিত হিসাবে। অন্তরুষ্ঠ চোখে অবুঝের মতো চেয়ে থাকে। দরজায় কড়াঘাত পড়ে। জয় শীতল পায়ে দাঁড়িয়ে থাকে। অন্তু তাকায়। তার অস্থির চোখ দুটো একবার শান্ত জয়কে দেখে আবার দরজার দিকে চায়। দরজার ওপাশ থেকে হামজা এবার ডেকে ওঠে, জয়। হামজা ভেতরে এসে অন্তুর সামনে দাঁড়িয়ে নরম গলায় বলল, চাবিটা দাও, ওদেরকে ছেড়ে দিন, ওদের সাথে কোনো শত্রুতা নেই আপনাদের, ওরা কষ্ট পাচ্ছে শুধু শুধু, ওদের খামোখা আঘাত করে নিজেদেরকে জানোয়ার প্রমাণ করার মাঝে বাহাদুরি নেই মেয়র সাহেব। ওরকম আঘাত আমরাও সয়েছি, বহুত সয়েছি, আরাম করে গড়িয়ে এত তো আসেনি। জয়ের পিঠের দাগগুলো দেখেছ হয়তো, আমারগুলো দেখবে? তার জিম্মেদার ওই ছোট ছোট শিশুরা ছিল না। শিক্ষিত এবং বুদ্ধিমান মানুষ আপনি, যুক্তিহীন কথা আপনার মুখে খুব কটু শোনায়। চাবি দাও, ছেলে দিন ওদের, বাড়ি ফিরতে দিন, যে যার মায়ের কোলে ফিরে যাক। চাবি কোথায় রেখেছ? ঘরটা দুলে উঠল বোধহয়। গম গম করে প্রতিধ্বনিত হলো হামজার গর্জনের মতো ভারী ধমকটা। চোখ বিস্ফোরিত হয়ে এসেছে, এতটা উত্তেজিত দেখা যায়নি তাকে আগে। জয় পোশাক পরছিল তখন আয়নার সামনে, গুনগুন করে গান গাইছে, আমি কখনো যোদ্ধা, কখনো বিদ্রোহী, কখনো কবিতার কলি। গোটা ঘর শান্ত, অথচ ক্ষুব্ধ হাতে উলটপালট করে সেই চাবি পেল না হামজা। আর চাইলেও না। ছেলেদের দিয়ে নতুন 3টে বিশাল তালা আনালো। নিজের চাবি দিয়েও নয়, বরং শাবলের আঘাতে পুরনো তালা টুকরো টুকরো করে ভেঙে নতুন 2টো তালা পরপর মারল সিঁড়ির দরজায়। বেরিয়ে গেল 2 ভাই। এরপর রাতটা কাটল অস্থির, আর খাবারও পেল না বাচ্চারা। রিমি খাবার নিয়ে যায় রাতে একবেলা। আজ নতুন তালার চাবি কারো কাছে নেই, হামজা সাথে নিয়ে গেছে। অন্তু কয়েকবার চেষ্টা করেছিল তালা ভাঙতে, পারেনি। নামাজে সে রাতে খুব কান্নাকাটি করেছিল। শেষ রাতে অল্প একটু পানি খেয়ে রোজা রাখার নিয়ত করল। উপবাস মানুষকে পরিশ্রুত করে, ভেতরের গ্লানি মুছে দেয়। এছাড়া অন্তু টের পেতে চায় ওই ছোট ছোট বাচ্চারা কি করে না খেয়ে বেলার পর বেলা ওই অন্ধ কুটিরে কাটাচ্ছে। এরপর থেকে অন্তু বহুকাল যাবৎ একাধারে রোজা রাখত দিনের বেলাটা, রাতে নামাজে কাটাত। এরপর আর কখনো তেমন একটা জয় সঙ্গ পায়নি তার। রিমি জানালা দিয়ে ভাঙা চাঁদটা দেখতে দেখতে টের পায় তার গাল বেয়ে বৃষ্টি নেমেছে। এই দোটানায় জীবন কাটবে, কাটতে কাটতে যাবে কত দূর। হামজা ধূর্ত, কেবল বাড়ির নিঃশব্দ পরিবেশের কাঠ থেকেও সে পুরো ঘটনার বিবৃতি পেয়ে যেতে পারে। তার দক্ষতা অথবা অভিজ্ঞতা। আজ যখন দুপুরের পর পৌরসভা অধিবেশন বৈঠক শেষে হামজা বাড়ি ফিরল, তখন অন্তু বড় ঘরে। এ কথা বুঝতে তার সমস্যা হয় না। জয় ঘুমোচ্ছিল। রেমি অন্তত হামজার সম্মুখে মুখের অভিব্যক্তি লুকোতে খুব কাঁচা। সে সামনে দাঁড়িয়ে চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছিল। হামজা রুমে এলো, পাঞ্জাবিটা খুলল, একটা ফতোয়ার পরে জয়ের রুমে গেল। তখন জয় ঘুমোচ্ছে। জয়কে ডেকে বলল, আরমিন রুমে নেই। ব্যাস, সংক্ষিপ্ত একটি তথ্য দিয়ে সে নিজের ঘরে চলে গেছে। জয়ের মাথায় স্ফুটন শুরু হয়ে যায়। অথচ অন্তুর সামনে গেলে আজকাল আর আগের মতো খ্যাপাটে হতে পারে না। যে মেয়ের চোখে ভয় নেই, তাকে ভয় দেখানোটাও সময়ের অপচয় ছাড়া কিছু না। হামজা রুমে এলো। রিমি অস্থির হয়ে বিছানায় বসছে, উঠছে, এ কাজ ও কাজ করতে চাইছে, অথচ হাতে কাজ উঠছিল না। হামজা এসে বসল বিছানায়। রিমি তাকাতে পারে না ওই শান্ত চোখে। আয়নায় দেখে ভারী মুখটা, চাপদারিতে শ্যামলা চেহারাটা দারুণ মানায়। রিমির দাদু বলতো, পাঠার মতো শরীর, এই দানবের লোকে আমার কুট্টি রিমারে বিয়া দিস না রে। অথচ সেই বিশাল আকৃতির লোকটা কখনো কিছু চাপিয়ে দেয়নি রিমির ওপর, বরং ওর ছোট্ট বয়সের জেদগুলোকে একজন অসীম ধৈর্যশীল অভিভাবকের মতো মেনে চলেছে। একবার রিমির কলেজে 2টো ছেলে রিমিকে কটূক্তি করেছিল। হামজা পাটোয়ারির বউ কথাটা উল্লেখ করে নোংরা কথা বলেছিল। হামজা সেই ছেলে দুটোর কি করেছে তা অজানা। একদিন রাতে রিমিকে নিজের কোলে বসিয়ে নরম করে বলেছিল, পড়ালেখার কি খুব ইচ্ছে আপনার ম্যাডাম? রিমি বলল, না, আমার পড়তে একটুও ভালো লাগে না, এক্সট্রা ঝামেলা। হামজা হেসেছিল, তাহলে কি করতে ভাল লাগে? রিমি লাজে হয়ে হয়ে মাথা নত করে, মুখে বলতে পারে না, আপনার সংসার করতে ভাল লাগে।
আমার বয়সটাই তো এমন, সংসারের কাজ কাম, বউ বউ সেজে থাকার শিহরণ, আপনার সেবা যত্ন, স্পর্শ, এসব ছাড়া কিচ্ছু ভালো লাগে না। হামজা বলেছিল, তাহলে পড়ালেখা ছাড়িয়ে দিই, ইন্টার পরীক্ষাটা দিয়ে আর পড়তে হবে না, মন থেকে বলবে তুমি রাজি, বিয়ের কবুল পড়াচ্ছেন। খিলখিল করে হেসে উঠেছিল রিমি। এরপর পড়ালেখা করা হয়নি আর। যখন ক্ষমতার অগ্রগতি হচ্ছিল হামজার, রিমির আনন্দ লাগেনি আবার, খুব লেগেছে। হামজার স্বপ্ন শুনতে শুনতে সেও চাইতো হামজার সংসদ নির্বাচনে অংশগ্রহণ করুক। সে হবে মাননীয় সংসদ সদস্য, যাকে বলে ওই এমপির বউ। কিন্তু মাজহারকে মারার পর তাদের মাঝে যে ভাঙনের সুর ভেজেছিল তাও ঠিক মিটে যেত। কিন্তু তারপরই একদিন এলো রিমির ওপর এক জঘন্য প্রস্তাব। রিমিকে নিয়ে হামজা গেল একদিন বড় ঘরে। ও ঘরে প্রথমবার গিয়ে রিমির দম আটকে এসেছিল। মনে হচ্ছিল হামজার সাথে সে কোনো কবরে নামছে। জাপটে ধরেছিল হামজাকে। হামজা আশ্বাস দিয়েছে, কিচ্ছু হবে না, তুমি ওদের খাবার দেবে একবেলা। আরমিন বিয়ে হয়ে আসার কিছুদিন আগে একপালা বাচ্চাদের আনা হলো। তাদের কিছুদিন রাখা হয়েছিল। এক রাতে তাদের নিয়ে যাওয়া হলো মালটানা ভ্যান গাড়িতে করে। কোথাও নিয়ে গিয়ে হত্যা করে ফেলা হয়েছিল। শুধু বাচ্চাদেরই নয়, যুবকদেরও আনা হতো। টর্চার করা হতো ওদের, কিছু জিজ্ঞেস করা হতো, কিছু স্টেটমেন্ট চাওয়া হতো। না দিলে মৃত্যু অথবা কারাগার। আপত্তিকর স্টেটমেন্ট। এসবের পর আজ অবধিও রিমি হামজার মাঝে সেই পুরনো সম্পর্ক ফিরে আসেনি। দোটানা টানপোড়নে কেটে গেছে বহুদিন। রিমি ঘেন্নায় লজ্জায় দুটো বাচ্চা নষ্ট করেছে ভ্রূণ অথবা তারও আগের অবস্থায়, ওষুধ খেয়ে। তা হামজা জানে না। রিমি চায় না তার বাচ্চা পৃথিবীতে এসে এমন বাপচাচার সংস্পর্শ পাক, এমন একটা বাড়িতে সে পালিত হোক যে বাড়িটা কলুষিত, অমানুষদের বাস, যেখানের প্রতিটা সদস্যের মাঝে নোংরামির বীজ আছে। হামজাকে দেয়া তার সবচেয়ে বড় এবং নীরব শাস্তি বাবা হওয়া থেকে বঞ্চিত করা। কারণ যে লোক অন্যের সন্তানকে এভাবে অমানুষিক অত্যাচার করতে পারে, তার বাপ হওয়ার অধিকার নেই, কসমিন কালেও নেই। অথচ হামজা মনে মনে একটা বাচ্চার জন্য মরিয়া। তবু কোনোদিন মুখ ফুটে রিমিকে কিছু বলে না। হয়তো মেয়েটা নিজের অক্ষমতা নিয়ে কষ্ট পাবে। অথচ হামজা জানে না রিমি সুস্থ। প্রথম দিকে তার বয়স কম থাকায় বাচ্চার কথা চিন্তা করা হয়নি। পরে হামজার ধারণা রিমি অসুস্থ হয়তো, অথবা নিতে চায় না। এসব ভাবলে রিমির বুক পুড়ে যায়, খান খান হয়ে আসে ভেতরটা। সে মা ছিল সেই সকল অনাগত সন্তানদের। পাপ করেছে, পাপীদের আশপাশে থেকে সেও কঠোর পাপী হয়ে গেছে। তার বাবার বাড়িটাও রাজনীতির ছায়ায় ছিল, কিন্তু অন্দরে কখনো সেসবের দাগ লাগেনি। বাইরে বাপচাচারা কি করেছে তা নিয়ে ভেতর বাড়ির কোনো সম্বন্ধ ছিল না। হামজা বিছানায় বসে থাকে অনেকক্ষণ মাথা নিচু করে। রিমি আয়নাতে দেখছিল ওকে। মাথার ঘন চুলগুলো এলোমেলো হয়ে আছে। দুই ভাইয়েরই দাড়িটা অযত্নে বড় বেড়েছে। দেখতে অন্যরকম সুন্দরী লাগে। একসময় হামজা রিমিকে ডেকে পাশে বসায়। অল্প চুপ থেকে জিজ্ঞেস করে, এত নারাজ তুমি আমার উপর? রিমি কথা আটকে আসে, তবু বলে, তা কেন বলছেন? আমার বিশ্বাসকে আপনি কি আমাকে বিশ্বাসঘাতক বলতে চাইছেন? হামজা তাকায় চোখ তুলে। রিমি জমে গেল যেন। চোখ নামায় সঙ্গে সঙ্গে। হামজা জিজ্ঞেস করে, আমার চাবি এখনো তোমার ড্রয়ারে, তোমার কাছে। আরমিন চাবি কোথায় পেল রিমি? রিমি কথা বলে না। হামজা পা টান করে দিয়ে রিমির কোলে মাথা রাখে। থরথর করে কেঁপে উঠল রিমি। একদৃষ্টে চেয়ে থাকে হামজা কিছুক্ষণ ওর মুখের দিকে, ফের উঠে বসে। রিমিকে ঘুরিয়ে নিজের মুখোমুখি বসায়। মুখ হাতের আজলায় ধরে চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, কি চাও বলো? আরমিনের মতন ওদের ছেড়ে দেওয়ার আর্জি ছাড়া যে কোনো কিছু কবুল আজ, বলো কি চাও? রিমির চোখ ভরে উঠেছিল চট করে। এই লোকের সামনে টিকে থাকা বড় মুশকিল তার জন্য। যার প্রশস্ত বুকে মুখ না লুকোলে একসময় একটুও চলত না, সেই লোকটা থেকে এসে এত দূরে দূরে কেন আজ? পরিস্থিতির কাঠিন্য নিতে দম ফুরিয়ে যাওয়ার জোগাড়জি। পানিটুকু চোখ বেয়ে গড়িয়ে পড়ার আগে রিমি বলে, আপনি যা নিষেধ করছেন আমি যদি সেটাই চাই? হামজা শান্তভাবে মাথা দোলায়। শর্তের খেলাফি হয়ে যাচ্ছে। অন্য যে কোনো কিছু চাও, তাহলে আমার প্রশ্নের উত্তর দিন। তাহলে অনেক প্রশ্ন। রিমি হামজার হাত দুটো নিজের চোয়াল থেকে সরিয়ে দেয়। জিজ্ঞেস করে, জয় ভাইয়ার মতন আপনারও নারী দোষ আছে? আরমিন বড় ঘরের পাশে অনেক খারাপ মেয়েকে দেখেছে। হামজা হাসল। অনেক কিছুই দেখে ফেলেছে সে। উত্তর দিন, নারী দোষ আছে? ছিল। বিস্ফোরিত আহত চোখে তাকায় রিমি। হামজা ছটফটিয়ে ওঠে। বোধহয় প্রথমবার তার চোখে কাতরতা লক্ষ্য করা যাচ্ছিল। সাফাই গাওয়ার মতো করে বলে, বহু বছর আগে ছিল, যখন আমি একদম যুবক। এরপর ধীরে ধীরে সোসাইটিতে যখন নামগাম বাড়ছিল, দায়িত্ব ব্যস্ততা বাড়ছিল, তখন সেসব কমে এলো। আবার তখনই একদিন ঝন্টু কাকার বাড়িতে তোমাকে দেখলাম। বিশ্বাস করো, আর কোনো দিন কোনো মেয়ে লোককে ছুঁইনি। তোমাকে ছুঁয়ে বলছি, আর কাউকে ছুঁইনি আজ পর্যন্ত। এরপর আর বেশি দিন অপেক্ষাও করিনি এই জন্য।
তাড়াতাড়ি বিয়ে করে তুলে আনলাম। বিয়ের আগে ছেলে মানুষের দোষ ধরতে আছে তো, তখন তো তুমি ছিলে না, বিভিন্ন ক্লাবে ম্লাবে যেতে হতো, তখন নিজেকে সামলাতো যায়নি, কিন্তু তোমাকে দেখার পর আর না। নয়তো তুমি তখন একেবারে ছোট, অত ছোট বয়সে বিয়ে করতাম না, একটু বড় হতে দিতাম। কিন্তু আমি জানতাম এই দিন একদিন আসবে, সেদিন জবাব দিতে গেলে লজ্জিত হতে হবে। কথা বলার সময় গাইগুই করা পছন্দ না আমার। যে কোনো পাপকে স্বীকার করব, সেটাও বুক ফুলিয়ে, নয়তো নিজেকে পাপীর চেয়ে বেশি ছোট লোক মনে হয়। এই স্বভাবটা জয় খুব পেয়েছে, এই দিনটাকে ফেস করতে চাইনি। রিমি বুঝতে পারছিল না কি করবে কি বলবে, অথচ বুকে এক প্রকার ব্যথা জড়িয়ে ধরছিল। ওদের কেন ধরে লিখেছেন? কাজ আছে। কি কাজ? সব কি বলা যায়? বললেই বুঝবে? তবু শুনি। না, শুনতে হবে না। কিছু কঠিন শোনায় হামজার স্বর। দুজনেই চুপচাপ মুখ ফিরিয়ে বসেছিল অনেকক্ষণ। কারও কোনো কথা নেই। দুজনের ভেতরে জমাটবদ্ধ অপরাধবোধ নাকি তীব্র অনুযোগ পালা দিয়ে ওঠানামা করছিল। এক দুর্বোধ্য তিক্ত আবেগানুভূতি নিঃশব্দ ঘরটাতে ঘুরপাক খাচ্ছিল বাতাসের দোলনে। তখনই জয়ের ঘর থেকে চাপা বাকবিতণ্ডা কানে এলো। হামজা উঠে গেলে পিছে পিছে যেতে হলো রিমিকে। এরপর লোকটা তালা মেরে শেষ একবার ঘরে এসেছিল, তবু কোনো কথা হয়নি। আজ আর রিমির কাছে ঘড়িটা পরিয়ে চাইল না। রিমিও এগিয়ে গেল না। বেরিয়ে গেল দুই ভাই। রিমি চুপচাপ বসে থাকে জানালার ধারে। এত ভাবনা আর দ্বিধাদ্বন্দ্ব ভেতরে উথালপাথাল হচ্ছে, মাথাটা যেন ছিঁড়ে পড়বে। একাধারে অনেকক্ষণ কান্না করার ফলে মাথাটা স্বাভাবিকের তুলনায় শতগুণ ভারী মনে হচ্ছে। বুক পোড়ার ধোঁয়া যেন আকাশে মেঘ হয়ে উঠছিল। তা নির্বাক চোখে দেখে গেল সে পুরো রাত। রাত 2টোর দিকে মুস্তাকিন দিনাজপুরে পা রাখল। ঢাকায় একটা কাণ্ড ঘটেছে। তা হয়তো এসে পৌঁছেছে দিনাজপুর, অথবা পৌঁছায়নি। বাস টার্মিনাল ফাঁকা, রাস্তাঘাট শনশান হয়ে আছে। তারা কয়েকজন যারা বাস থেকে নামল, তারাই কেবল মানুষ। গাড়ি তেমন নেই, হেঁটে যেতে হবে। ফ্ল্যাটটা এখনও ছাড়া হয়নি, তবু সেখানে যেতে ইচ্ছে করল না। অন্য কোথাও যাওয়া দরকার। কত মাস পরে সে দিনাজপুরে এলো আবার, মনে নেই তার। হাঁটতে হাঁটতে এক সময় যখন অন্তুদের বাড়ির বেশ কাছ দিয়ে অতিক্রম করছিল, তখন সেই অদ্ভুত দুঃসাহসী আর অল্প স্বল্প বোকা নারীটির ভীষণ সুশ্রী মুখ ভেসে উঠল চেহারায়। ভীষণ স্নিগ্ধ। মাথার ওড়না ছাড়া সে একবার দেখার সুযোগ পেয়েছিল। সেই রাতটার কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলল। সে ছিল তখন পুলিশ অফিসার। পরিচয়টার মায়ায় পড়েছিল সে, তবু মেয়েটিকে অপমানের হাত থেকে রক্ষা করতে পারেনি। আজ সেই পরিচয় নেই, পরিচয় রাখার দরকার নেই। নারীটির উপর তার দুর্বলতা আজও মিথ্যা নয়। মনে পড়লেই বুকটা তীর তীর করে জ্বলে ওঠে। তাতে কি, যে মেয়ের কপালে সুখ থাকে না, কোথাও থাকে না, তার কাছেও কি আর আরমিন সুখী হতো? হাসল মনে মনে। সে এমনভাবে এসব ভাবছে যেন সব ঠিকঠাক হয়ে গেছিল। কখনো তো সেই মনের দৌর্বল্য প্রকাশই করা হয়নি। তার সুদর্শন চেহারার মায়ায় পড়ার মতো মেয়েও নয় হয়তো সেই নারীটি। দিনাজপুর ফেরা তার কিছু উদ্দেশ্য হাসিলের জন্য। তা ফুরলে আবার সে ফিরে যাবে এ জেলা ছেড়ে। সেই কদিন সেই অস্থায়ী পরিচয়টার পুরো ফ্ল্যাটেই থাকবে বলে ভেবে নিল। কিছুদিনের সেই অবাস্তব পরিচয়টায় একটা মায়া পড়ে গেছিল কেমন। হাঁটতে হাঁটতে অনেক দূর এসে গেছে, টেরই পায়নি। সামনে রাস্তার মোড় পেরোলেই বিশাল হোটেল। এখান থেকে ভবনটির মাথা দেখা যায়। জলজলে ইংরেজি অক্ষরে নিজের নাম জানান দিচ্ছে। উদাস পায়ে হেঁটে এগিয়ে গেল সে সেদিকে। কদিন আগে হঠাৎই তরুর কাছে কল এলো সেই লোকটার, যে শুধু তার জন্মদাতা হিসাবে বাপ, আর কিচ্ছু না। তরু বিশ্বাসই করতে পারেনি যে মূর্খ লোকটা মেয়ে বলে পরিচয় দেয়নি কখনো, সে কেন কল করে মিষ্টি করে ডাকছে। তার অপরাধ, তার মায়ের গর্ভে একের পর এক শুধু মেয়ে জন্মেছে। আর মেয়েরা তো কামাই করে খাওয়ায় না, ওদেরকেই আরও বসিয়ে খাওয়াতে হয়। উপরন্তু বিয়ে শাদি দিতে গেলে কত ঝামেলা খরচা। কথায় কথায় সেই লোকটা বলল, একখান ইঞ্জিয়ার পাত্র পাইছি রে মা, সুখে থাকবি তুই। তোর মাও রাজি। শুক্রবারে বাড়ি তাইরে, ওরা দেখবার চায় তোরে। তুই কইলে আমি জামুনে, আমার সাথে আসিস। তরুর আত্মা কেঁপে ওঠে। একবার তরুর বয়স যখন 14 বছর, সেবার একবার এই লোক এসে ভুলিয়ে ভালিয়ে বাড়ি নিয়ে গিয়ে অর্ধেক বিয়েই দিয়ে ফেলেছিল। জুয়া খেলে হটে যাওয়ার পর অনেক টাকা ঋণ হয়ে গেছিল। এরপর এক অল্প বয়স্ক লোকের কাছে তরুকে বিয়ে দেবার বদলে সেই টাকা শোধ করতে তার সেই আয়োজন। বুড়ো পাত্র অনেক টাকা দিয়ে 14 বছরের তরুকে বউ হিসেবে কিনতে চায়। তরু হাতে পায়ে ধরে কেঁদেছিল বাবার। মাতাল বাপ শোনেনি। ওর মাকে ওর সামনে মেরে নাক মুখ দিয়ে রক্ত বের করে দিল। সেদিন জয় গিয়ে একটা হাঙ্গামা করে তরুকে নিয়ে এসেছিল। আর কোনোদিন তরুকে নিয়ে যাওয়ার সাহস পায়নি ওই লোক। আজ আবার কল করেছে।
তরু বড় হয়েছে এখন, তবু সেই আতঙ্ক মস্তিষ্কে সংরক্ষিত হয়ে আছে এখনও। ছটফটিয়ে উঠে দাঁড়ায় সে, এদিক ওদিক পায়চারি করে। এ বাড়িতে তার ভরসার স্থল, যাকে নাকি সে আজকাল ঘৃণা করে বসেছে। সত্যি কিনা বোঝা যায়নি কখনো। হামজাকে বললে জেলে দেবে বা অন্য পদক্ষেপ, তবু তার কোনো দাবি হামজার কাছে করার অভ্যেস নেই তরুর। ঘৃণ্য লোকটার কাছেই ছুটে যেতে হলো। আর কেউ নেই তরুর, কেউ না। ওই পুরুষটা আছে, তরুর দেবতা সে, তরুর অদ্ভুত রক্ষক। তখন জয় খাচ্ছে, টেবিলের ওপর প্লেট রেখে পাশে দাঁড়িয়েই গপাগপ গিলছে। কোথাও বেরোবে, জয়ের সামনে আজকাল সে যায় না। বুকের ব্যথা সহ্য হয় না, লোকটাকে দেখলেই চিৎকার করে কান্না ছুটে আসে। যাকে তরু বিসর্জন দেবার নাম করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তরু ছাড়া কেউ জানে না সে তাকে মনের মন্দিরের কেন্দ্রে দেব হিসেবে অধিষ্ঠিত করে ফেলেছিল সেই কিশোরীর বয়সে। তাকে সরানো যায় না, বড়জোর সান্ত্বনা দেওয়া যায় মিথ্যা ঘৃণার আড়ালে। তরুর চোখ টলমলে হয়ে উঠেছিল কেন জানা নেই। দৌড়ে গিয়ে কাঁপতে কাঁপতে জয়ের হাতে ফোন ধরিয়ে দেয়। অস্থির হয়ে চেয়ে থাকে। জয়কে কিচ্ছু বলতে হলো না, সে যেন সব জানে। ফোন কানে নিয়েই বকে উঠল, খালি রাত জেগে জন্মালেই বাপ হওয়া যায় না চাচা। ওরকম তো কার্তিক মাসে কুত্তাও বাচ্চা জন্মায়, তাই বলে বাপের ঠিকানা থাকে ওদের? এতগুলা দিন যখন খাওয়া পড়ন সহ যাবতীয় ভরণ পোষণ দিয়ে মানুষ যখন করতে পেরেছি আমরা, ওর বিয়ের বালটাও দিয়েই দেব। আর আপনিও জানেন আমি বিয়ে দিলে কোনো ছোটোখাটো রাজার ঘরেই যাবে তরু। নিজের বিজনেস হিসেবে ব্যবহার করতে চান মেয়েকে, তা ভালো, তবে তা মনেই চেপে রাখুন। বারবার সে কথা কানে এলে কবে মাথার পোকাটা নড়ে চড়ে ওঠে দেখা যাবে, বংশ নির্বংশ করে রেখে আসব। বাপ লোকটা কল কেটেছিল, দিয়েছিল ভয়। ভীষণ জয় পায় জয়কে। কিন্তু আজ সকালে তার মা কল দিয়ে কান্নাকাটি করেছে। তরু জানে মা এটা নিজ থেকে করছে না, ওই লোক মারধর করেছে খুব, বাধ্য করেছে মাকে দিয়ে এসব বলাতে। জয় নেই, তরু কার কাছে যাবে? সে তো কারো কাছে দুঃখ প্রকাশ করতে শেখেনি। যার কাছে তার দুঃখ সঁপে এসেছে তাকে তো মুখ ফুটে বলতেই হয়নি কখনো। মুখ চোখ দেখলেই অন্তর্যামীর মতো সব বুঝে যেত। অনেকক্ষণ বসে রইল জয়ের কবুতরগুলোর সাথে। জয়কে বিসর্জন দেবার পর থেকে যখনই বুকে যন্ত্রণা উঠেছে সে এসে জয়ের কবুতরগুলোর কাছে কষ্ট বলেছে। অবলা প্রাণীরা বোঝে কি না কে জানে, তবু বলে তরুর ইচ্ছে করল দৌড়ে জয়ের কাছে যাবে, কোষে চেপে ধরবে জয়কে, জড়িয়ে ধরে চেঁচিয়ে কাঁদবে অনেকক্ষণ। তারপর বলবে, আমি আপনাকে পেলাম না সে ঠিক আছে, কিন্তু অন্য কাউকে গ্রহণ করতে পারবো না। আমি কিন্তু মরে যাব জয় ভাইয়া, সত্যি বলছি। আপনারা আমাকে আপনি ছাড়া অন্য কারোর হতে বাধ্য করলেই আমি মরে যাব, বলে দিলাম। ছোটবেলা থেকে যার সমস্ত কাজকাম করতে করতে নিজে দেহ মন সবখানে শুধু একজনকে জায়গা দিয়ে দিয়ে এত বড় হয়েছি, হোক সে না হলো আমার, তবু সে ছাড়া আর কারো হবার নয়। বুঝেছেন আপনি? বুঝেছেন? কথাগুলো ভাবতে ভাবতেই কখন যেন হু হু করে কেঁদে ফেলেছে, নিজেও টের পায়নি। সামলালো না, ঝরতে দিল পানি। কল্পনা করল জয় সামনে বসে বিরক্ত হয়ে চেয়ে আছে, কখন জানি একটা ধমক মারবে। তারপর বলবে, কিছু খাবি? আচ্ছা পাঠাই দিচ্ছি। আইসক্রিম পাঠাবো নাকি পেঁয়াজু? মুড়ি মাখাবি? আচ্ছা আমি আনি। মুড়ি মাখা, খেয়েই বেরোবো। তরুর চোখ বাঁধ মানে না, শব্দ করে কেঁদে ফেলল আবারও। পলাশের হুকুম অথবা পারিবারিক রেওয়াজ, বাড়ির বউয়েরা শাড়ি পরে থাকবে। রূপকথা একটা নীলচে সবুজ শাড়ি পরে রান্না করছিল। খুব ভালো রান্না জানে সে। পলাশ মদ গাঁজা বাইরে খেলেও খাবারটা রূপকথার হাতের খায়, 3 বেলাই। সকাল তখন 9টার মতো। গতরাতে কোনো কারণে স্বাভাবিকভাবেই ঘুমিয়েছিল পলাশ। সিঁড়ি দিয়ে নামতে নামতে চেঁচালো, রূপ, ও রূপ, বেঁচে আছো, মরিনি, এত জোরে জোরে চেঁচানোর কি আছে? আশ্চর্য। রূপকথার শাড়ির আঁচলটা পিঠ ঘুরিয়ে এনে কোমরে গুজে রেখেছে। পলাশ এগিয়ে গিয়ে অনাবৃত ফর্সা কোমরটা চেপে ধরল। রূপকথা অবাক হয়, এরকম ভালোবাসা সে স্বামীর কাছে পাওয়ার ভাগ্য নিয়ে জন্মায়নি। স্বাভাবিক ভালোবাসা সে পলাশের কাছে পেল আর কই, পেয়েছে শুধু শরীরের দাগগুলো। তোমার সাথে প্রেম মানায় না পলাশ ভাইয়া, তুমি জানোয়ার রূপেই সুন্দর আমার কাছে। হো হো করে হাসল পলাশ। তুই বউ হওয়ার পরেও তোর মুখে পলাশ ভাইয়া ডাকটা শুনতে এত ভাল লাগে, মনে হয় সেই ছোট্ট রূপ আমার পিছু পিছু ঘুরছে একটা পাখির খাঁচা কিনে এনে দেওয়ার জন্য। রূপকথা কথা বলে না। সে কি জানতো তার সুদর্শন পলাশ ভাইয়া সুস্থ স্বাভাবিক মানুষ নয়? সে একজন সাইকো, সাথে কুখ্যাত সন্ত্রাসী ও কালো ব্যবসায়ী। বাবাই যে শিখিয়েছে পলাশকে এসব, সেটাও তো জানতো না রূপকথা। কি রান্না করছিস? চিংড়ি মাছ। নাস্তা না বানিয়ে সকাল সকাল চিংড়ি? পলাশ রূপকথাকে সরিয়ে দিয়ে নিজে দাঁড়ায় চুলোর সামনে। এই সব সময় রূপকথা আচমকেরে আশা করে বসে, যদি পলাশ আসলেই সুস্থ হতো, ভালো হতো, সে একটা সুন্দর সংসার পেত। তার স্বামী সুন্দর, বেশ সুন্দর। রূপকথা চেয়ে থাকে, তাঁর আর পলাশের চেহারায় সূক্ষ্ম মিল আছে, আর তারা দুজনেই সুন্দর। পলাশকে দেখে অল্প সন্দেহ করার অবকাশও নেই যে সে এমন হিস্ট্রো টেরোরিস্ট। জিজ্ঞেস করে, তোমার আজ ভাব এমন লাগছে কেন? কি হয়েছে তোমার? আজ মুড ভালো, ভাবছি তোকে নিয়ে কয়দিন কাকার কাছ থেকে ঘুরে আসব। বহুদিন ঢাকা যাওয়া হয় না, ওদিকে সব কি হাল আল্লাহই জানে।
সেসব ছেড়ে ছুড়ে দিলে হয় না? কঠিন করে বলে রূপকথা। তোরা মেয়ে লোকেরা এই কথা ছাড়া আর কথা জানিস না। কি ছেড়ে দেব? আমি একজন ব্যবসায়ী, ব্যবসা ছেড়ে দেব? খাবি কি? আমি আর কাকা ব্যবসায়ী, খারাপ কি? ওগুলো ব্যবসা। তুমি আর বাবা মিলে সন্ত্রাস দল পরিচালনা করো তা জানি না আমি? জানলে কি? তুই জানবি না তো কে জানবে? কাকা সেই দিন বলল একটা বাচ্চা কাচ্চা নিতে, এত বছরে একটা উত্তরাধিকারী আসলো না। এসব তো তোরই আর তোর সন্তানদের। রূপকথার কথা বলার রুচি থাকলো না। আগে এসব কিছু মনে হতো না। সেও ভাবতো এসব তো ব্যবসায়ী। আসলেই তো তার বাবা একজন বড় ব্যবসায়ী আর পলাশ ভাইয়া দেখাশোনা করে সব। পরে বুঝলেও কিছু মনে হতো না। এটা স্বাভাবিক। পরিবারের লোক যারা এসব ভোগ করে তাদের কাছে কোনো কালেই এসব ভুল লাগে না। কিন্তু যখন পলাশের অত্যাচারের শিকার হতে শুরু করলো সে, তখন থেকেই কালো বাজারি ব্যবসা, নোংরামি, চাঁদাবাজি, খুন, স্মাগলিং এসবে ঘেন্না ছিটকে পড়তে শুরু করলো। পলাশের ফোন বাজছে। বকতে বকতে ফোন আনতে গেল। এত সকালে কল আসা তার অপছন্দ। ঢাকা থেকে কল এসেছে। রূপকথা শুধু এটুকু শুনতে পেল, পলাশ চেঁচিয়ে বলছে, কাকার লাশ কোথায়? কাকার অ্যাপার্টমেন্টে। রূপকথা থমকে যায়। বাবার লাশ? বাবার লাশ রাজধানীতে তার নিজের অ্যাপার্টমেন্টে? রাজন আজগর তার টাকার পাহাড়ের একাংশ দিয়ে বিশাল একটা ভবন তৈরি করেছে ঢাকা শহরে। ভবনটি ২১ তলা। প্রতিটা ফ্লোর ভিন্ন কাজে ব্যবহৃত হয়। আবাসিক একটা ফ্লোর ছিল ১৮ তলায়। সেখানেই তাকে মারা হয়েছে, খুব নৃশংসভাবে। পুরো ৭ ঘন্টা পর তার লাশের হদিশ পাওয়া গেছে। সেটা পেয়েছে একজন সার্ভেন্ট। সে সকালে ড্রিঙ্ক দিতে এসেছিল। পলাশ সোফাতে গেড়ে বসে থাকে। কাকার জন্য তার কষ্ট হচ্ছে। সে যখন ছোট তখন তার বাপ ক্র্যাশ ফায়ারে মারা গেল। মাটা পাগল ছিল, পলাশকে অমানসিক অত্যাচার করত। যখন তখন পশুর মতো মারা, খেতে না বেয়া, ভাঙচুর করত মহিলা। পড়ালেখা থেকে শুরু করে সবটুকু ঠায় সে কাকার কাছেই পেয়েছে। পলাশ জীবনে প্রথম খুনটা তার মাকে করেছিল। একদিন সকালে পলাশ ঘুরিয়ে আছে। তার মা তাকে ঘুম থেকে ডেকে জাগানোর বদলে অন্যভাবে জাগিয়ে তুলল। চামচের দণ্ড গরম করে এনে পলাশের শরীরে ঠেকিয়ে দিল। উপরের চামড়া পুড়ে শরীরের মাংস ঝলসে গেল। পলাশ খুব কাঁদছিল, যদিও সে জানত তার মা কান্নার আওয়াজ পছন্দ করে না। এরপর তার মা এলো বাথরুম পরিষ্কার করার দাহ্য রাসায়নিক নিয়ে। সেদিন তার পাগল মাকে মেরে ফেলেছিল। তখন সে স্কুল ছাত্র। তার চোখে নারী মানে অমানুষ, ঠিক তার মায়ের মতো। পরে জেনেছে তার মাকে পাগল বানিয়েছিল তার বাপ চাচা মিলে। কড়া ড্রাগ দিয়ে দুভাই ওর মাকে নিয়ে ফুর্তি করেছে বছরের পর বছর। তবু কাকাকে সে কিছু বলেনি। মায়ের অত্যাচারগুলো ছাড়া আর কোনো কিছুই তার স্মৃতিতে ছিল না। তার মনে হয়েছে তার মায়ের সাথে ওরকম আচরণ করা ভুল না। ততদিনে যে সেও স্যাডিস্ট হয়ে গেছে তা বোঝেনি। পাগল বোঝে না সে পাগল। রূপকথার কান্না পাচ্ছিল। হাজার হোক বাবা, বিয়ের আগবধি বাবা তাকে, সেও বাবাকে ভালোবাসত। পলাশের সাথে বিয়ে না হলে হয়তো আজও তেমনই থাকত। পলাশ যখন ঢাকার উদ্দেশ্যে বের হচ্ছিল তখনই খবর এলো হোটেল এবং সবগুলো ডেরায় আইন রক্ষাকারী বাহিনী গোটা ফোর্স নিয়ে ঢুকেছে। পলাশ বুঝল না একসাথে এত কিছু হচ্ছে কি করে, কে করছে। কিছুক্ষণের মাঝেই যে ফোর্স বাড়িতে ঢুকে পড়বে তা নিয়ে মোটেও সন্দেহ নেই পলাশের। রূপকথার হাতটা ধরে দ্রুত রুমে নিয়ে যায়, তাড়া দেয়, দ্রুত বের হতে হবে এক্ষুনি। আমি তোমার সাথে কোথাও যাব না। অপরাধ করো তুমি, তোমাকে ধরা হবে। আমি বাবার কাছে যাব, তুমি পালিয়ে বাঁচো। পলাশের চোখের মনি লাল হয়ে উঠল, অথচ ভয় পেল না রূপকথা। বারবার কল আসছে ম্যানেজারের, দলছুট হয়েছে ওদিকে, সেটা নিশ্চিত। দেশের বাইরে লিগালি যাওয়া সম্ভব নয় এই অবস্থায়। কোথাও আন্ডারগ্রাউন্ড থেকে কদিন পর বর্ডার পার হতে হবে। ওপারে বার্মা বা মায়ানমার পৌঁছাতে পারলেই হলো। সেখানে তার ব্যাকআপের অভাব নেই। পলাশের হোটেলে একটা ফ্লোর শুধু মদ আর অনৈতিক নেশাদ্রব্যে ভরা। সেটা পুলিশ জব্দ করল। ম্যানেজারকে বাড়িতে গিয়ে ধরা হয়েছে। হোটেলে সকাল সকাল মেয়ে লোক নিয়ে কত কাস্টমার ঘুমাচ্ছিল, তারা সবাই পুলিশের জিম্মায়। কতগুলো থানায় পলাশের পেইড এজেন্ট আছে, সেসব পলাশ নিজেও রাখে না, সেসব অনুরকেও সামলাত। অথচ সেই সকল কিনে রাখা লোকদের পার করে এত বড় ফোর্স উদয় করতে পারে কারা তা বুঝতে পলাশের খুব বেশি সময় লাগল না। তার লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেটা পলাশ শেষ রাতের দিকে জানতে পেরেছিল। কিন্তু কাকাকে কে মেরেছে, সেই নাকি অন্য কেউ? অন্ত এসব খবর পেল ওয়ার্কশপের ছেলেদের কাছে। রতন দোতলায় উঠে অন্তকে ডেকে বলল, ভাবি আজ কোথাও বের হইয়েন না, অনুরোধ লাগে। কেন, বিশেষ কিছু হয়েছে? গাইগুই করছিল রতন। অন্ত বলল, নিঃসংকোচে বলুন রতন ভাই, ভাই মানা করছে, আপনারে পাহারা দিতে কইছে। আমাকে? বিশেষ করে আপনারে, গোটা বাড়িটাও। কেন, তা কিছু বলেনি? রতন জয় আমিরের বউয়ের সম্মুখে একটু থতমত খেয়ে যায়। মেয়ে মানুষ, অথচ কথাবার্তার ভাঁজ কেমন জানি কড়া। ভাবি আপনি বাইরে হইয়েন না প্লিজ। এমনভাবে বলছেন কেন? আমি কি খুব অবাধ্য এমনটাই জানেন আপনারা? রতন কথা বলে না, কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকল। অন্ত ভ্রু না যায়। রতন মেকি হাসে,
না মানে আমার জানি ভাইয়ের কথা আপনি শোনেন না, ভাইরে মানেন না আপনি। সরি ভাবি, মানে অন্তু কপাল চেপে ধরে মুচকি হেসে ফেলল। আপনারা ভয় পান আমাকে? না মানে না, ভয় না। আমি কি খুব অসভ্য? ছি, কি কন, তা কইছি নাকি? আল্লাহ মাফ করুক, অমন কথা কমু নাকি? ও ছি, আপনি খুব ভালো। কি করে বুঝলেন? এই লাইনে আসি বইলা কি অমানুষ হয়ে গেছি? মানুষ চেনার ক্ষমতা আছে আমাগো। আমি খালি কইছি ভাই আপনারে খুব মান্য করে, মানে আগে কোনোদিন কারোর সামনে থামতে দেখি নাই জয় ভাইরে। আপনি আচ্ছা আচ্ছা, সেসব যাক, আপনার ভাইয়ের নম্বরটা দেবেন তো? অন্তর ফোন জয় নিয়ে নিয়েছে। তুলির ফোন এনে নম্বর তুলল। রতনকে বলল, আজ যেহেতু আমরা সব বন্দি, চলুন পিকনিক করি, আমি রান্না করব, দুপুরে সবাই খেতে চলে আসবেন, কেমন? অবাক এবং খুশিতে একাকার হয়ে চিৎকার করতে করতে নেমে যায় রতন। অন্তু ভ্রুকুচকে চেয়ে থাকে। কয় বছর আগের কথা। অন্তু কতই না ডানপিটে আর চঞ্চল ছিল। আজকাল মানুষ নাকি তাকে ভারী মনে করে, ভয় পায়। জয় নেই, আজ সে রোজা রাখেনি। প্রথম ২-৩ বার কল রিসিভই হলো না। পরে রিসিভ করেই জয় ঝাড়ি মারল একটা। বালডা আবার এখন কল করেছিস কেন? দাওয়াত খাইতে আসছি আমি। কি দরকার তোর? ফোন রাখ। ধমক মারল একটা। অন্তু শান্ত স্বরে বলে, আমি কথা বলছি। জয় বোধহয় অবাক হল। ঘরবালি, আপনি কল করছেন আমায়? অন্তু সেই সব আন্তরিক প্যাচালে সায় না দিয়ে বলল, কোথায় আপনি? আপনার টেনশন হচ্ছে? কথা বাড়াবেন না, জবাব দিন। রাজধানীতে আছি, ফিরব আজই। চিন্তা করো না, ঠিক আছি আমি চিন্তা করি না আপনার। জয় হাসল। অন্তু বলল, রাজন আজগর মারা গেছে শুনলাম। অলস কণ্ঠে বলল জয়। আমিও শুনলাম। রতন এসে দাঁড়ালো। অন্তুর কিছু লাগবে কিনা তা জানতে এসেছে সে। আমি বের কেন হব না? আজ বিশেষ কিসের রেস্ট্রিকশন রেখেছেন? পলাশের ব্যবসায় রেড মারছে বেআই বাড়ির লোকজন, তাতে আমাদের কি? আমাদের? আমি তুমি মিলে আমাদের নাকি? আপনার রসিকতা বিরক্ত লাগছে। লাগে না কখন? সেদিন পলাশ একটা দাবি করেছে। কি দাবি? তোমাকে পলাশের লাগবে। এতকাল তো পাটওয়ারি বাড়ির ভিত ভেঙে তোমার গায়ে টোকা লাগাতে পারে নাই। তার উপর পার্টনারশিপের একটা ধর্ম আছে না? কিন্তু পুরাতন মেলা হিসেব রয়ে গেছে। জানো মনে হয় সেসব। আমরা পলাশরা ভুলি না। কিছুদিন চুপ করে থাকি, তারপর খপ করে ধরি। ওরও কিছুদিন হয়ে গেছিল, তো সেদিন ফাইনালি বলল তোমাকে লাগবেই। এতদিন ভার্সিটি গেলে ধরে টরে ফেলত। যাও নাই, পারে নাই। অন্তুর নিঃশ্বাসের গতি বাড়ল। এরপর কি? আমার উপর কৃতজ্ঞতা আসতেছে না? অন্তু ইশারায় রতনকে চলে যেতে বলে। রতন বাধ্যর মতো আদেশ পালন করল অন্তুর। জয় বলল, আমার মনে হলো তোমাকে পলাশের কাছে দিতে চাইলে তুমি রাজি হতে না কোনোভাবেই। হতাম না। এই তো, আর কি? এজন্যই একটু লাড়াচাড়া দিছি। এটা বুঝতে পলাশের দেরি লাগবে না যে আমিই দিছি বেআই বাড়িতে লাড়াচাড়া। ব্যবসা হারায় পাগল শালা আরও পাগল হবে এবার, ফেরোয়ার হয়ে ঘুরবে। বিপদ চারদিকে। বাড়ির আশপাশে ৩-৪ রকমের শত্রু ঘুরছে। বের হবে না বাড়ি থেকে, খবরদার। আমি আসি, বসে কথা বলবনে। ব্যস্ত আছি, এত কথা বলার পরিস্থিতি নাই। অন্তু কল রেখে থম মেরে দাঁড়িয়ে থাকে। পলাশ তাকে বলেছিল তাকে পলাশ ছাড়বে না, অথচ এ বাড়িতে আসার পর বাইরের সবকিছু ভুলেই বসেছে। বাড়ির ভেতরেই একের পর এক যা ঘটে চলেছে। মুস্তাকিন মহান কোথায়? আচ্ছা, সে কি স্বার্থপরের মতো ভাবছে? এই জয় আমির শুধু তার নিরাপত্তা নিশ্চিত করতে ২-১টা পদক্ষেপ নিয়েছে বলে সে কি আসলেই কৃতজ্ঞতা বোধ করছে লোকটার প্রতি? আর সব অপরাধ? অন্তু গা ঝাড়া মারে। সে স্বার্থপর, তবে এমন স্বার্থপর নয়। এখনও বাচ্চাগুলো প্রায় ২ দিন না খাওয়া। অন্তু অস্থিরতা ও ক্লান্তিতে সোফাতে বসে পড়ল। কি হচ্ছে চারদিকে? সংকট কি কাটবে না? ঝড় ঘনিয়ে আসছে। আম্মুকে কল দিয়ে অনেকক্ষণ কথা বলল, খোঁজ খবর নিল। তারা ভালো আছে ওখানে। অন্তু জানত এই শহর ছাড়লে ভালো থাকবে ওরা। ঝন্টু সাহেবের স্টোর রুমটা কতটা নিরাপদ তা জানা নেই পলাশের, তবু মানুষগুলো নিরাপদ। মাঝার সিগারেট ফুঁকছে একটা বস্তার উপর বসে। সরু আলো অন্ধকার দূর করেনি ঘরের। পলাশ একটা কাঠের খণ্ডে তবলা বাজাচ্ছিল আঙ্গুল দিয়ে, যেন সে খুব আরামে নিশ্চিন্তে আছে। ঝন্টু সাহেব জিজ্ঞেস করলেন, ও পলাশ, তোমার কথা মতন এতকাল চুপ করে আছি, এইবার যখন নিজের পেছনে ঘা লাগছে তখন ওই ২ শালার চ্যাংলার পিছে লাগবার চাও? আগেই কইছিলাম ব্যবসা গোটাও,
দুইটারে খতম করে দাও। আমি আমার বাড়ির মেয়ে এক শুয়োরের কাছে বিয়ে দিছি। রাক্ষুস, নটকির পো। পলাশ চোখ দুটো বুজে রেখেই বলল, মামা কথা কম বলুন, মেজাজ গরম করবেন না। মাঝার সিগারেট ফেলে আর একটা ধরালো। একের পর টেনে যাচ্ছে। রাগ নিয়ন্ত্রণ সহজ কাজ নয়। আপন মনেই বলল, শালার হাসপাতালের সেই দিনগুলো ভুলছি আমি। নেহাত বোন জামাই না হইলে কবে বাঞ্চোদেটাকে পুঁতে ফেলতাম। রিমিকে ওই বেজন্মার কাছে বিয়ে দেওয়া ভুল হয়েছিল সেকালে। আমার এক একটা আঘাত আর ব্যথার শোধ না তুলে পলাশ ভাই তোমার হাতি দিব না দুইটারে। তুমি দিনের পর দিন থামিয়ে রাখছ, নয়তো কবে দুইটারে জবাই করে ফেলতাম। খালি তুমি, নয়তো কি করতি? পলাশ চোখ খুলে তাকায়। জলজলে মনির দুপাশে শিরায় শিরায় রক্ত জমেছে। মাঝার রাগে কাঁপতে কাঁপতে তাকায়। আব্বা বসে আছে, কিছু বলতেও পারতেছি না। শোনো পলাশ ভাই, একবার ওই বাড়িতে ঢুকলে সবগুলা মাগি মিনসের পেছন মেরে তবেই ফিরব। পলাশ হাসল। সাধারণের চেয়ে বেশি ভয়ানক দেখালো তার ফ্যাঁসে হাসি। আধো অন্ধকারেও চোখ দুটো জ্বলছে সাপের মতো। বলল, জয়ের বউ মেন ফ্যাক্টর রে মাজু। যেদিন থেকে চেংড়ি কাহিনীতে এন্টার করছে, শালার বাজিই পাল্টে গেছে। জয় আর জয় নাই। আমার সাথে কি না করছে, তবু কিচ্ছু কই নাই। কেন বলতো? হেসে উঠল জোরে করে পলাশ। মাঝার অন্যদিকে মুখ ফিরিয়ে রইল। তার কালো চেহারা আরও কালো হয়ে উঠেছে। সে সহ্যই করতে পারে না জয় হামজার কথা। আজ ওই দুই এর বাচ্চা রাস্তায় না এলে তারা থাকতো জেলার রাজনীতিতে জমজমাট। অথচ 10টা বছর ধরে তারা মন্দায় পড়ে আছে। বাপ চাচার নাম লুটপাট হয়ে গেছে। এক এক করে কাকা বাপ সব গুটিয়ে নিয়েছে নিজেদের রাজনীতি থেকে। পলাশ বলল, রাজনীতিবিদগুলোরে আমার ঠিক ততটা দরকার যতটা মনে কর ঠিকমতো হাঁটতে গেলে শক্ত মাটি দরকার হয় পায়ের তলায়। ওরা ছাড়া তো গতি নাই। দেশের টেররিজমে ওরাই শক্তি, ওরাই মুক্তি। জেল থেকে বাঁচাবে, ব্যবসায় নিরাপত্তা দেবে, পুলিশ প্রশাসনকে কুত্তার মতন চালাবে, বর্ডার পার করবে। ওরা ছাড়া গতি আছে? হাতে রেখেছিলাম, কিন্তু আমার ইগোর চেয়ে বড় কিছু নাই। ওইটা চটকা এসে জয় প্রথম ওর বউয়ের জন্য। অথচ আমি আজ পর্যন্ত চুপচাপ, কিচ্ছু করি নাই সেই মেয়ের। নিজের কাছেই অবিশ্বাস্য ঠেকে। সিগারেটটা কেড়ে নিল মাঝারের থেকে। দুটো লম্বা টান দিয়ে বলল, একটা মাগির কাছে হার মেনে গেল। সেই মাগিরে ছাড়বো না ওই দুটারে? দিন খারাপ চলছে, চলতে চলতে নতুন দিন আসবে না? ওরা যাবে কোথায়? ভাবে না এসব? মাঝারের খারাপ লাগলো না পলাশের কথা শুনে। পলাশের মতো সন্ত্রাসরা রাজনীতিবিদদের টিস্যুর মতো হাতে রাখে এই স্বীকারোক্তিতেও খারাপ লাগলো না। কারণ তারা তো আর রাজনীতিতেই নেই, সব ডাউন। নাম, খ্যাতি, ক্ষমতা সব গেছে। মানুষের নীতি এটা। যা নিজের কাছে নেই অথচ থাকলে লাভ ছিল, এরকম জিনিসের ক্ষতি সাধনে মানুষ সুখ পায়। ব্যাপারটা ওরকম, আমার নেই তোর থাকবে কেন? অথবা হয় আমার হ, নয়তো ধ্বংস হ। মাঝারের মনে এখন তাই চলছে। যে ক্ষমতা তাদের নেই, সেই ক্ষমতার নামে বদনাম শুনতেই আরও সান্ত্বনা লাগছিল। পলাশ চোখ বুজে দেয়ালে পিঠ হেলান দিয়ে বসে থাকে। রূপকথাকে পুরনো বাড়িতে রেখে এসেছে। পোস্টমর্টম শেষে কাকার লাশ আসতে 2 দিন দেরি হবে। শুধু জয় হামজা না, তার নিজের লোক বিশ্বাসঘাতকতা করেছে, যাকে সে আইন সামাল দিতে মিথ্যা পরিচয় বসিয়ে রেখেছিল। রক্ত ফুটছে ভেতরে। বাই এনি চান্স সে ধরা পড়লে তার ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে। সে একটা প্রতিজ্ঞা করল, কারাবরণ অথবা ফাঁসির আগে সে সবগুলোকে অন্তত তার পাগলামি দেখাতে চায় একবার। এরপর সব শাস্তি মঞ্জুর, তবে তার আগে প্রতিশোধ। যারা তার এত সাধের ত্রাসের সাম্রাজ্যে ফাটল ধরিয়েছে, তারা বেঁচে থাকতে দেশ ছেড়ে পালাবে না। হোটেল থেকে শুরু করে প্রতিটা ডেরায় সিল পড়েছে। সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে বোধহয় এতক্ষণে। হন্য হয়ে পুলিশ খুঁজছে তাকেই সন্দেহ করা হচ্ছে কাকার খুনের জন্য। জয়ের এই রাজনৈতিক ক্ষমতাকে সে পণ্ড না করে দেশের সীমান্তের ওপারে পা রাখবেন না। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ খুব কানে লাগে। নিঃশব্দ রাত 3টে বাজছে। অন্তু জায়নামাজের ওপর ঘাড়ের নিচে মাথা রেখে শুয়ে থাকলো অনেকক্ষণ। জয় উপুর হয়ে বিছানায় পড়ে আছে, খুব ক্লান্ত সে। ঘরে ঢোকার পর থেকে ঘরের ভেতরে একটা উৎকট গন্ধবদ্ধ হয়ে আছে। সে শুয়েছে মিনিট 10 হবে। রুমে এসেছে তার অল্প কিছুক্ষণ আগে। অন্তুর ধারণা কাউকে টর্চার করে ঘরে ফিরছে সে। রাজধানী থেকে ফিরেছে রাত 11টার দিকে, অথচ বাড়ির ভেতরে ঢোকেনি একবারের জন্যেও। মাঝরাতে গোসল করার অভ্যেস পুরনো। ঝটপট গোসল করে এসে শুয়ে পড়ল। রাত বাড়ছে, সাথে অন্তুর ভাবনারাও। আজ ওরা কাউকে জিম্মি করে নিয়ে ফিরেছে, এটা অন্তুর ধারণা। একজন নয়, একাধিক ছিল তারা। অন্তু উঠে দাঁড়ালো। তার মন টিকছে না। বাচ্চাগুলো না খেয়ে আছে হয়তো এখনো। অন্তুর মুখে খাবার রোচে না, গলা দিয়ে নামে না, খিদেও লাগে না। সে যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, জয় উপুর হয়ে বালিশের ওপর মুখ গুজে জড়ানো কণ্ঠে বলল, আরমিন, বাইরে যাবি না। অন্তু কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো সে কথা শুনে। তারপর তা অগ্রাহ্য করে বেরিয়ে গেল ঘর ছেড়ে। এ সময় বাগানে যাওয়া সম্ভব নয়। লোহার গেটটা দিয়েই ঢোকানো হয়েছে লোকগুলোকে। লম্বা বারান্দার সিঁড়ির দরজায় তালা ঝুলছে।
অন্তু 2-3 বার টানল, ব্যর্থ চেষ্টা তালা ভাঙার। আব্দুল আহাদ সাধারণত ভিতরে বসে কুরআন তেলাওয়াত করে। কি যে সুন্দর শুনতে লাগে। অন্তু এই দরজার বাহিরে দাঁড়িয়ে শুনতে পায়। খিদেতে হয়তো চুপ করে আছে বাচ্চাগুলো। অন্তুর বুক পুড়ছিল। সে নিজেও কিছু খায়নি, রান্না করেছে, সকলকে খাইয়েছে, কিন্তু নিজের পেটে খিদের অনুভূতি টের পায় না আজকাল বিশেষ। দরজায় হেলান দিয়ে বসল অন্তু। রুমে যেতে ইচ্ছে করছে না, ঘুম আসবে না কোনোভাবেই। চোখ দুটো বুঝতেই আব্বুর মুখটা ভেসে ওঠে, চমকে তাকায়। অন্তুর মনে হলো আব্বুর গায়ের গন্ধ পেল খুব কাছে। কয়েক ফোঁটা নোনা জল টপ টপ করে গড়িয়ে পড়ে। ক্লান্ত হয়ে উঠেছে রুহুটা, আর চলছে না। প্রগাঢ় অন্ধকারে বসে থাকে অন্তু। ঝিঝি পোকার ডাক ছাড়া চারপাশ নিস্তব্ধ। কোথাও আলো নেই, নেই জনমানব। বাচ্চাগুলো কুটরিতে বন্দী। আজ বুঝি আরও কিছু এসেছে। অন্তু টের পায় আমজাদ সাহেব এসে বসলেন পাশে। অন্তু কাঁধটা হেলিয়ে দিয়ে কল্পনা করে সে আব্বুর কাঁধে মাথা রেখেছে। আমজাদ সাহেব বললেন, শক্ত হ অন্তু, বি স্ট্রং। তীর সম্মুখে, এ নৌকা ভিড়বে না। চলন্ত নৌকা থেকে ঝাঁপ দিবে, একটু গড়িয়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হবে, পরক্ষণে গা ঝেড়ে উঠে তোকে তীরের গভীরে দৌড়াতে হবে। তুই তৈরি অন্তু? তখনই লৌহ কপাটের ওপারে ভেতর থেকে এক পৌরুষ কণ্ঠস্বরে সুতীব্র সুর ভেসে ওঠে, কিছু শব্দগুচ্ছ প্রতিধ্বনিত হয়ে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায়, জুলুম, অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি, কদাচার। সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অন্তুর গাটা শিউরে ওঠে। সে ছটপটিয়ে উঠে দাঁড়ায়, দরজায় হাত রাখে। তার ভেতরে কাঁপুনি উঠছে, উত্তেজনায় বুক টলছে। এ কিসের সুর? নীরব যুদ্ধের দামামা? কোনো পুরুষের সাধারণ স্বরে গাওয়া এক সঙ্গীতে এত বিদ্রোহ থাকতে পারে? এত সুকরুণ, তবুও যেন রণঝঙ্কার বাজছে। কণ্ঠস্বরটা চেনার চেষ্টা করে অন্তু। সেই অস্ত্রের মতো ঝনঝনে স্বর ফের টান সুরে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেই দিন আর নয় বেশি দূরে, কিছু পথ গেলে মিলবে। অন্তুর শরীরটা ঝাঁকি মেরে ওঠে। মনে মনে বলে ওঠে, ওরে টান, কে আপনি যুবক? এত বিরোধগ্নি। কখনো আবার বলে ওঠে মাশাল্লাহ। অন্তু চাতকের মতো পিপাসার্ত হয়ে চেয়ে থাকে অন্ধকারেই সেই দরজার পানে। মাথাটা ঠেকায় সেখানে। তার চোখ দিয়ে অশ্রু ঝরছে। কিসের অশ্রু? সাহসের, অথবা পথহারা পথিকের পথ পাবার আশঙ্কার? প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আরও এইরকম নিত্য নতুন গল্প বা উপন্যাস পেতে তাকদির ইসলামিক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের পর্বটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে পরের কোনো পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।